ঠিক আছে, শুরু করছি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব, সবাই তো বাঙালি, এখানে কেউ তো নন বেঙ্গলি নেই মনে হয় এই গ্রুপটা, তাই তো? হ্যাঁ স্যার, সবাই বাঙালি। সৃষ্টি প্রধান নেই তো এই গ্রুপটা? না স্যার, সিস্টেম নেই। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা টাইট্রেশন করব। আমাদের কত রকমের টাইট্রেশন এখানে সিলেবাসে আছে? আমাদের সাধারণত তোমাদের 3 রকমের টাইট্রেশন করতে হবে। একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, একটা হচ্ছে রিডক্স টাইট্রেশন, এবং আরেকটা হচ্ছে আইডোমেট্রিক টাইট্রেশন। So there are 3 titrations which are in your syllabus. The first one is acid-base titration, second one is redox titration, and the third one is iodometric titration. তোমাদের তিনটে টোটাল 4টে টাইট্রেশন সিলেবাসে আছে। একটা অ্যাসিড বেস টাইট্রেশন আছে, দুটো রেডক্স টাইট্রেশন আছে, এবং একটা আইডোমেট্রিক টাইট্রেশন আছে। So there are 4 titrations in your syllabus. First one is acid base titration. Number 2, there are 2 redox titrations, and there is 1 iodometric titration. So let us go to the first titration. First titration is acid base titration. আমরা যে টাইট্রেশনটা যাব তার নাম হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। সো লেট আস স্টার্ট দ্য লেকচার। তাহলে আমরা যে টাইট্রেশনটা এবার শুরু করব সেটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। ঠিক আছে, প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তারা ফুল স্ক্রিন হোক, একটু 2 সেকেন্ড টাইম দিতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে এস্টিমেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই টাইট্রেশন উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। মানে তোমাকে কি করতে হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এস্টিমেট করতে হবে। কিসের সাহায্যে? একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেওয়া থাকবে তার সাহায্যে। এক্সপেরিমেন্টটার মানে হচ্ছে এরকম, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তোমাকে এস্টিমেট করতে হবে, মানে শনাক্ত করতে হবে। কিসের সাহায্যে? কিসের টাইট্রেশনের সাহায্যে? সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্বারা টাইট্রেশন। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হাইড্রোক্লোরিক অ্যাসিড by titration which compound? The name of the compound is sodium hydroxide. ঠিক আছে, তাহলে প্রথম তোমাদের করতে হবে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে শনাক্ত করতে হবে। কিসের সাহায্যে টাইট্রেশন করে? সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের সাহায্যে টাইট্রেশন করে। ঠিক আছে, সো ফার্স্ট আমরা যেটা জানবো হচ্ছে টাইট্রেশন কাকে বলে। দেখ, তোরা সবাই জানিস, ধর একটা অ্যাসিড বললাম, একটা অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য কি প্রয়োজন হয়? একটা অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য কি প্রয়োজন হয়? বেশ। বেস। তাহলে যদি একটা অ্যাসিডকে নিউট্রালাইজ করতে হবে কি প্রয়োজন হয়? বেস। ভালো করে বোঝ। এবার দেখ, একটা অ্যাসিডের স্ট্রেংথ তো জানা আছে, তার সাহায্য, সরি আমি একটা বলি, একটা বেসের স্ট্রেংথ তো জানা আছে, সেই বেসের স্ট্রেংথের সাহায্যে আমরা কার স্ট্রেংথ বার করতে পারবো? অ্যাসিডের স্ট্রেংথটাকে। এটাকেই আমরা বলি যে টাইট্রেশন। তাহলে কি বললাম? একটা অ্যাসিডকে নিউট্রালাইজ করতে কি লাগে? বেস লাগে। একটা অ্যাসিড আর বেস বিক্রিয়া করে কি তৈরি করে? সল্ট এন্ড ওয়াটার। ঠিক আছে, তাহলে একটা তোর এখানে বেসের স্ট্রেংথ জানা আছে, সেই বেসের স্ট্রেংথের সাহায্যে তুই কার স্ট্রেংথটা বার করবি? অ্যাসিডের স্ট্রেংথটা বার করবি। একদম সিম্পল। সেটাকেই, সেই প্রসেসটাকে আমরা বলছি টাইট্রেশন। বা তুই উল্টোটাও তো করতে পারিস। উল্টোটা কি? তোর বেসের স্ট্রেংথটা জানা আছে, তার, সরি আমি তো এই বেসের স্ট্রেংথটাই বললাম, তোর অ্যাসিডের স্ট্রেংথটা জানা আছে, সেই অ্যাসিডের স্ট্রেংথের সাহায্যে বেসের স্ট্রেংথটা তুই বার করতে পারিস। তাহলে টাইট্রেশন হচ্ছে একটা পদ্ধতি যেখানে কি হচ্ছে, ধর একটা বেসের স্ট্রেংথ জানা আছে, তার সাহায্যে তুই অ্যাসিডের স্ট্রেংথ বার করলি, বা যদি অ্যাসিডের স্ট্রেংথ জানা থাকে তার সাহায্যে তুই বেসের স্ট্রেংথটাকে বার করলি। একদম সিম্পল কথা বলা। তো titration is a process. What is the type process? Means let us consider an acid and let us consider a base. What does acid and base do? Acid and base reacts to produce salt and water, and acid and base reacts to produce salt and water. So very simple. So what is titration? Titration is a process in which the strength of acid can be found out with the help of the base, with the help of the base of known strength, or আরেকটা কি করতে পারি, or strength of base can be found out with the help of the acid of known strength. মানে টাইট্রেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হচ্ছে,
একটা তোমার অ্যাসিডের স্ট্রেংথ জানা আছে, সেই অ্যাসিডের স্ট্রেংথের সাহায্যে তুই কার স্ট্রেংথ বার করলি, একটা বেসের স্ট্রেংথ বার করলি। বা কি, একটা তোর বেসের স্ট্রেংথ জানা আছে, তার সাথে তুই কার স্ট্রেংথ বার করলি, অ্যাসিডের স্ট্রেংথ বার করলি। একদম সিম্পল কনসেপ্ট। So titration is the process in which, স্যার হ্যাঁ বলো, স্যার ইংলিশটা হ্যাঁ আরেকবার বলো। বলুন, ইংলিশটা যেটা বললেন সেটা আরেকবার রিপিট। Titration is the process in which the strength of acid, is found out, হুম, with the help of base, হ্যাঁ of known strength, আচ্ছা কি খাতাপত্র করতে হবে সেগুলো আমি পড়ে আসছি, যেগুলো বললে ফালতু সময় নষ্ট করার দরকার নেই, সেগুলো হোয়াটসঅ্যাপে টাইপ করে দেবো। অফ নোন স্ট্রেংথ ওইটা করতে গিয়ে আগের দিন 30 মিনিট টাইম চলে গেছে। অফ নোন স্ট্রেংথ হ্যাঁ, তারপর or the হ্যাঁ strength of base, or the strength of base, or the strength of base is found out হ্যাঁ with the help of acid হ্যাঁ of known strength. ঠিক আছে। আরে সিম্পল কথা হচ্ছে, তোর যদি অ্যাসিডের স্ট্রেংথটা জানা থাকে তুই বেসের স্ট্রেংথটা বার করতে পারবি, এবং যদি বেসের স্ট্রেংথটা জানা থাকে তুই অ্যাসিডের স্ট্রেংথটা বার করতে পারবি। একদম সিম্পল কথা। Strength of base is found out with the help of the strength of the acid, or strength of acid is found out with the help of the strength of the base. বলো কোনো প্রবলেম আছে কারুর? বলো কারুর কোনো প্রবলেম আছে কিনা? নো প্রবলেম স্যার। নেক্সট হচ্ছে কত রকমের টাইট্রেশন। আমাদের 3 রকমের টাইট্রেশন জেনারেলি আমরা জেনারেল টাইপস 3 ধরনের টাইট্রেশন, একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, একটা হচ্ছে রেডক্স টাইট্রেশন, এবং আরেকটা হচ্ছে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। প্রত্যেকটা টাইট্রেশন সম্বন্ধে আমি যাচ্ছি। আমাদের 3 রকমের টাইট্রেশন। কি কি টাইট্রেশন? অ্যাসিড বেস টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন এবং কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। So there are 3 types of titration. What are the 3 types of titration? Acid base titration, redox titration and complexometric titration. আমাদের 3 রকমের টাইট্রেশন আছে। কি কি টাইট্রেশন? একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, একটা হচ্ছে রেডক্স টাইট্রেশন এবং আরেকটা হচ্ছে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা অ্যাসিড বেস, আমাদের রেডক্স টাইট্রেশন কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন যখন আসবে তখন বলবো। অ্যাসিড বেস টাইট্রেশন কাকে বলে নিজেরাই বলো। বলো, একটু আগেই বললাম। ওটা স্যার অ্যাসিড আর বেসের মধ্যে যদি যে কোনো একটা স্ট্রেন জানা থাকে তো আরেকটা আমরা আরেকটা স্ট্রেন বের করে নিতে পারবো। ভেরি গুড। অ্যাসিড বেস টাইট্রেশন হচ্ছে এমন একটা টাইট্রেশন যেখানে কি হচ্ছে, তুমি অ্যাসিডের স্ট্রেংথটা বার করতে পারবে কিসের সাহায্যে, একটা বেসের সাহায্যে। বা তুমি কি করতে পারো, একটা বেসের স্ট্রেংথ বার করতে পারো কিসের সাহায্যে, একটা অ্যাসিডের সাহায্যে। So acid base titration is the titration in which the strength of acid is found out with the help of the strength of the base, or the strength of base is found out with the help of the strength of acid. একদম সিম্পল কথাবার্তা। তাহলে অ্যাসিড বেস টাইট্রেশন হচ্ছে একটা টাইট্রেশন, যে টাইট্রেশনে কি করছো, একটা অ্যাসিডের স্ট্রেংথটা তুমি বার করছো কিসের সাহায্যে, বেসের সাহায্যে, যার স্ট্রেংথটা তোমার জানা আছে। বা তুমি কার স্ট্রেংথ বার করছো, বেসের স্ট্রেংথটা বার করছো কার সাহায্যে, অ্যাসিডের সাহায্যে, যার স্ট্রেংথটা জানা আছে। Acid base titration is the process in which, what is the role of the acid base titration? In which the strength of acid found out with the help of the base whose strength is known, or the strength of base is found out with the help of the acid whose strength is known. বলো কোনো প্রবলেম আছে?
পুরগুলো চেঁচাতে লাগলো কেন? আচ্ছা, টাইট্রেশনের জন্য আমাদের কি কি অ্যাপারেটাস প্রয়োজন? প্রথমে সিম্পল অ্যাপারেটাস দেখো, এটা তোমরা সবাই জানো। এই অ্যাপারেটাসটাকে আমরা বলেছি বুলেট। এটা রিডিংটা উপরে থাকে হচ্ছে 0 এবং নিচে কত থাকে তোমরা পড়েছো, নিচে কত থাকে দেখো, কত আছে এটা, কত রিডিংটা কত 10 মারবো একটা কানের গোড়ায়। দেখতে পাচ্ছি না তো। বুলেট দেখ ভালো করে দেখ, 50 স্যার 50 স্যার 49, 50 50। ওটা তো তাহলে বললাম 50 ইনিশিয়ালি যেখান থেকে শুরু করছো রিডিংটা সেটা হচ্ছে 0 এবং ফাইনালি যেখানে শেষ করছো সেটা হচ্ছে কত 50। তো ইনিশিয়ালি উই স্টার্ট দ্যাট, initially means at the beginning there is 0 mark and at the end means at the below there is 50 mark. মানে at the top there is 0 mark and at the below there is 50 mark. উপরে 0 মার্ক আছে এবং নিচে কত মার্ক আছে 50 মার্ক। সুবিধা আছে? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, যখন তুমি, আমি একদম সিম্পল কথা বলছি, তখন তুমি বুলেটটা ভর্তি করবে তখন 0-র কিছুটা উপরে নেবে, কেন তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। যখন তুমি বুলেটটা ভর্তি করবে তখন কি করবে 0-র কিছুটা উপরে নেবে, কেন ওটা 0-র কিছুটা উপরে কেন নিতে গেলাম, এই যে 0 তার উপরে নেওয়ার কারণটা কি দেখো, এই যে জায়গাটায় আছে এখানে কিছু কিছু মানে এই যে তলায় যে 50 নিচেও তো কিছুটা জায়গা আছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, 50 নিচেও তো কিছুটা জায়গা আছে, সেখানটায় তো মানে যদি তুমি 0 থেকে 50 ফিল আপ করো, একদম সিম্পল কথা, মানে তুমি এই অব্দি ফিল আপ করলে কিন্তু এই নিচ জায়গাটা তো স্টপ কপ না খুললে আসবে না, একদম সিম্পল কথা, ভালো করে বোঝার চেষ্টা করো। ইনিশিয়ালি তুমি যখন 0 অব্দি ফিল আপ করলে একদম সিম্পল, তখন কি হচ্ছে এই জায়গাটা অব্দি তোমার সলিউশনটা এসে গেল, কিন্তু এই জায়গাটায় কি সলিউশনটা আসবে বলো, এই না জায়গাটায় স্যার। কি সলিউশনটা আসবে? না স্যার, ওই স্টপ বক্সটা না তাই জন্য কি করতে হবে, স্টপ কপটা ওপেন করে এই জায়গাটায় সলিউশনটা আনতে হবে, ইয়েস স্যার। এবং তাই জন্য সলিউশনটা কতটা নিতে হবে 0-র কিছুটা বেশি উপরে। তাহলে প্রথমে আর দ্বিতীয় কথা, এই সলিউশনটা আনার কারণটা কি সেটাও তোমরা পড়েছো, এই যে সলিউশনটা সেটা আনার কারণটা কি দেখো, এই জায়গাটা যদি কোনো এয়ার বাবেলস থাকে, মানে যদি বাতাস বায়ু থাকে, বুঝতে পেরেছো, এই বাবেলসটাকে ফিল আপ করার জন্য, একদম সিম্পল কথা বলে, মানে যদি কোনো এয়ার বাবেলস থাকে সেই বাবেলসটা তো টাইট্রেশনে এফেক্ট করবে, তাহলে সেই বাবেলসটা যাতে এফেক্ট না করে তাই জন্যই সলিউশনটাকে এখানে আনা, একদম সিম্পল কথাবার্তা। তাহলে কি করলাম, উপরে থাকে হচ্ছে 0, নিচে থাকে হচ্ছে 50, আমরা সলিউশনটা কতটা নেবো 0-র কিছুটা উপরে নেবো, কেন হঠাৎ 0-র কিছুটা উপরে নেবো কেন, দেখো এই অবধি তো সলিউশনটা ফিল আপ হলো কিন্তু এই জায়গাটায় তো কোনো সলিউশন এলো না, এবার আমি এই স্টপ ককটা খুললাম, এটাকে বলা হয় স্টপ কক, স্টপ ককটা খুললাম তখন এই জায়গাটা সলিউশন এলো, তাই জন্য এটা কতটা নিতে হয় 0-র কিছুটা উপরে, ঠিক আছে। আর দ্বিতীয় রিজনটা কি, এখানে সলিউশন ফিল আপ করার কারণটা কি, যদি কোনো এয়ার বাবলস থাকে সেটাও তাহলে বাবলসটা চলে যাবে। তো ইনিশিয়ালি we take the top is called 0 and the bottom reading is called 50. The top is called 0 and bottom is called 50. So how much solution is taken up in the bullet? We will take the solution above the 0 mark. We will take the solution above the 0 mark. Why we take the solution above the 0 mark? Because the solution is present up to here, but it is not present here. The solution is present up to here, but it is not present here. So in order to bring the solution here, you have to open the stopcock. আমরা stopcockটাকে ওপেন করতে হবে and fill the total this vacant space. We have to open this stopcock to fill up the vacant space. And another reason behind it is, in order to remove the air bubbles in this space, we have to fill it up to this. Any problem? No sir. Next,
এইটাকে আমরা কি বলি? আমরা সবাই জানো, পিপেট। পিপেট। পিপেটে কতটা সলিউশন নেবো? দেখো, এই যে মাঠটা আছে, সেই মাঠটা অব্দি সলিউশনটা নেবো। আচ্ছা, আরেকটা কথা, তোমরা এই যে জিরো রিডিংটা দেখছো, এটা কোন? আমাদের প্রত্যেকটা সলিউশনে দুটো মিনিস্কাস আছে, মানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে নিচের মিনিস্কাস আর একটা হচ্ছে ওপরের মিনিস্কাস। মানে দেখবে একটা জলটাকে তুমি যখন ভর্তি করবে, দেখবে দুটো মিনিস্কাস দেখতে পাবো, একটা উপরে একটা নিচে। আমরা সর্বদা নিচেরটাকে দেখবো, মানে নিচেরটা কোথায় থাকে। আমাদের জলের দুটো লেয়ার থাকে, জানো তো? যখন জলটাকে ভর্তি করো, তুমি যদি ভালো করে দেখো, দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে উপরের লেয়ার এবং একটা হচ্ছে নিচের লেয়ার। আমরা রিডিংটা দেখার সময় কোনটা দেখবো? সর্বদাই নিচের লেয়ারটা দেখবো, নিচের লেয়ারটা থেকে আছে কিনা। একটা জল যখন ভর্তি করবে, জল বা যে কোনো সলিউশন যখন ভর্তি করবে, তখন কি করতে হবে? দেখো, তোমরা একটা জল ভর্তি করে দেখবে, তোমরা যদি এরকম স্কোয়ারের মধ্যে দিয়ে দেখো, তখন দেখতে পাবে, আচ্ছা এটা আমি ভিডিওতে দেখাবো, যে দুটো মিনিস্কাস দেখা যায়, একটা হচ্ছে আপার মিনিস্কাস এবং একটা হচ্ছে লোয়ার মিনিস্কাস। আমরা রিডিংটা মানে অ্যাকুরেট রিডিং দেখার জন্য কোনটাকে নেবো? এই লোয়ার মিনিস্কাসটা যেন জিরোতে ঠেকে থাকে। বুঝতে পেরেছো? বলো, কোনো প্রবলেম আছে কি? না স্যার, প্রবলেম নেই। তাহলে আমরা যখন জলটাকে ভর্তি করবো, জল বা যে কোনো সলিউশন, হ্যাঁ স্যার, জল বা অন্য কোনো সলিউশনটাকে ভর্তি করবো, তখন কি করতে হবে? ভর্তি করার সময় দেখতে হবে, রিডিংটা কিভাবে দেখবে? আমাদের জলে দুটো মিনিস্কাস আছে, আর দুটো লেয়ার আছে, একটা হচ্ছে আপার লেয়ার, একটা হচ্ছে লোয়ার লেয়ার। আমরা সর্বদা দেখবো যে লোয়ার লেয়ারটা যেন জিরোতে থেকে থাকে। লোয়ার লেয়ারটা যে কোনো রিডিং দেখার সময় আমাদের লোয়ার লেয়ারটা দেখতে হবে, যে কোনো রিডিং দেখার সময়। এটা হচ্ছে টাইটেশনের প্রথম বৈশিষ্ট্য। যে কোনো রিডিং দেখার সময় তোমাকে কি করতে হবে? লোয়ার লেয়ারটা দেখতে হবে। বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। তো when we fill the burette with water, the water has two layers, upper layer and lower layer. So when you look to the burette, what we'll see? We'll see the lower layer or lower meniscus. Next, similar in case of pipette, we'll fill the pipette up to which point? দেখো, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, এখানে একটা দাগ দেখতে পাচ্ছ, এই যে আমি যেখানটা কার্সার রেখেছি, এখানে একটা দাগ দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। ওই দাগটা অব্দি তোমরা ফিল আপ করবে, মানে এটাই হচ্ছে পজিশন। এখানে 50 আছে অবশ্য, মানে আমরা জেনারেলি 10 বা 25 পিপেট ব্যবহার করি, মানে এই যে দাগ, উপরের যে দাগটা থাকবে সেই দাগটা অব্দি ফিল আপ করবে। তাহলে পিপেট ফিল আপ করার সময় কোনটা দেখতে হবে? ওপরে দেখবে সমস্ত পিপেটের গায়ে এরকম একটা দাগ থাকে, মানে এদিকটা নিচ, এদিকটা উপর, উপর দিকে একটা দাগ থাকে, সেই দাগটা অব্দি তোমাকে নিতে হবে। সেই একই কথা লোয়ার মিনিস্কাস, লোয়ার মিনিস্কাস যেন দাগটা ঠিক থাকে। তাহলে কি বললাম? পিপেটটাকে যখন দেখবে, কোনখানটা দেখবে? এইটা তো নিচ আর এটা হচ্ছে ওপর, এই ওপরের দাগটাকে তোমাকে দেখতে হবে। আর ওপরের দাগটা কি করতে হবে? যে লোয়ার মিনিস্কাসটা যেন, ওপরের দাগটা কি কি থাকে? ওপরের দাগটা যেন লোয়ার মিনিস্কাসটা কি থাকে? বলো, কি বলো? ইকুয়াল থাকতে হবে। মানে লোয়ার মিনিস্কাসটা ঠেকে থাকবে না ঠেকে থাকবে না? ঠিক থাকবে স্যার। ঠেকে থাকবে। Very good. So this is the lower pipette and this is the upper part of the pipette, and we will fill up to this mark on the upper part. We'll fill up to this mark on the upper part, and then what we'll do? Same thing we have to do. We have to look at the similar case. There are two meniscus, upper meniscus and lower meniscus. We will have to see that lower meniscus touches this mark. Any problem? বলো, কারো No, কোনো sir. প্রবলেম? নেক্সট আরেকটা জিনিস লাগে, এটা তোমরা সবাই জানো, এই জিনিসটাকে কি বলা হয়? হোয়াট ইজ দিস থিং কল্ড? কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক। দিস মে বি 100 ml or 250 ml, মোটামুটি 100 আর 250 দুটো লাগে। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট, আচ্ছা, প্রত্যেকটা টাইটেশন করার সময় আমাদের কি জিনিস প্রয়োজন হয়? তোমরা সবাই জানো, টাইটেশন করার সময় একটা টাইটেশনকে, ধরো একটা সলিউশনের মধ্যে অ্যাসিড আছে, সেটা নিউট্রালাইজ করছো কিসের সাহায্যে? কিসের সাহায্যে প্রশমিত করছো? বেস। বেসের সাহায্যে। তাহলে নিউট্রালাইজেশন পয়েন্টে কি হবে? একটা কি চেঞ্জ হবে? কালারটা চেঞ্জ হবে স্যার। কালার চেঞ্জ হবে। সেই কালার চেঞ্জটা দেখার জন্য আমাদের কি প্রয়োজন হয়? ডাই। না না, তাই না, ভালো টার্মটা বল।
স্লাইডে অলরেডি খুলে রেখে দিয়েছি। মারবো একটা ইন্ডিকেটর ইন্ডিকেটর। লাগবে স্যার। আরে দেখ আবার বলছি, একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডটা নিউট্রালাইজ হলো বেসের দ্বারা। যখন নিউট্রালাইজড হলো তখন সেখানে কি হবে, একটা কালার চেঞ্জ হবে। সেই কালার চেঞ্জটা দেখার জন্য আমাদের কি লাগবে, একটা ইন্ডিকেটর লাগবে। একদম সিম্পল কথা বলে। তো ফার্স্ট we have taken an acid and it is neutralized by the base. So in order to see the neutralization point, what we require? We require the indicator. What does indicator do? Indicator indicates the color change. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। তাহলে একটা অ্যাসিড আছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য কি লাগছে, বেস লাগছে। এবার যখন অ্যাসিডটা বেসের দ্বারা নিউট্রালাইজড হলো তখন কি হবে, একটা কালার চেঞ্জ হবে। সেই কালার চেঞ্জটার জন্য কি লাগবে, ডিনোট করার জন্য আমাদের কি লাগবে, ইন্ডিকেটর। একদম সিম্পল কথা। তো ফার্স্ট what we require, we have to see whether the solution is acid or base. So in order to see that an acid is neutralized by a base, what we require indicator. What does indicator do? Indicator indicates the color change. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। Next, আমাদের কিছু কিছু অ্যাসিড বেস ইন্ডিকেটরের নাম দিয়েছে, মিথাইল অরেঞ্জ। মেনলি এই দুটো ইম্পর্টেন্ট, মিথাইল অরেঞ্জ এবং ফিনপথ্যালিন। মিথাইল অরেঞ্জ এবং ফিনপথ্যালিন। আর একটা ইন্ডিকেটর যেটা লাগে, এগুলো বাকিগুলো লাগে না। মেনলি টু অ্যাসিড বেস ইন্ডিকেটরস আর রিকোয়ার্ড, মিথাইল অরেঞ্জ এন্ড ফিনপথ্যালিন। আমাদের দুটো ইন্ডিকেটর জেনারেলি অ্যাসিড বেস ইন্ডিকেটর লাগে, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং ফিনপথ্যালিন। So generally two acid base indicators are required. What are the two acid base indicators? Methyl orange and phenolphthalein. Next, ভালো করে বোঝার চেষ্টা করুন। মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক মিডিয়ামে কালারটা কি, মানে তখন মিডিয়ামটা শুধু অ্যাসিড আছে, মানে শুধু HCl আছে, তখন কালারটা কি হবে, অরেঞ্জ। অরেঞ্জ। আর যখন তোর নিউট্রালাইজড হয়ে যাবে তখন কালারটা কি হয়ে যাবে, ইয়েলো। ইয়েলো। ঠিক আছে, এরকম ফিনপথ্যালিন অ্যাসিড মিডিয়ামের কালারটা কি, কালারলেস। কালারলেস। আর যখন নিউট্রালাইজড হয়ে যাবে তখন কালারটা কি হয়ে যাবে, পিঙ্ক। মানে নিউট্রালাইজড হচ্ছে মানে অ্যাসিড মিডিয়াম থেকে মিডিয়ামটা কি মিডিয়াম হচ্ছে, নিউট্রালাইজড হচ্ছে মানে অ্যাসিড মিডিয়াম থেকে মিডিয়ামটা কি মিডিয়াম হচ্ছে, বেস। বেসিক মিডিয়াম। ভেরি গুড। So মিথাইল অরেঞ্জ, what is the color in acidic medium? In acidic medium it is orange, and when it is neutralized its color become yellow. Its color become yellow. Now neutralization means the medium will change from acid to basic medium. Neutralization means the medium will change from acid to basic medium. So acid medium কালারটা কি অরেঞ্জ এবং বেসিক মিডিয়ামের কালারটা কি লালো। ঠিক একই রকম ভাবে ফিনপথ্যালিন অ্যাসিড মিডিয়ামের কালারটা কি কালারলেস এবং বেসিক মিডিয়ামের কালারটা কি পিঙ্ক। So in case of methyl orange, the color in acid medium is orange, and when it is neutralized, the color changes to yellow. In case of phenolphthalein, the color in acidic medium is colorless, and when it changes to basic medium, the color becomes pink. Any problem? নো স্যার। নো স্যার। Next, মিথাইল অরেঞ্জ। আচ্ছা পিএইচ কাকে বলে তোমরা জানো, পিএইচ কাকে বলে, তোমরা বাচ্চাবেলা থেকে পড়েছো পিএইচ, এটাকে কাকে বলে, স্যার মাইনাস লগ অফ এইচ প্লাস। মাইনাস লগ অফ এইচ প্লাস। এইচ প্লাস। ভেরি গুড। মানে এইচ প্লাস এর গাঢ়ত্বের নেগেটিভ লগকে আমরা বলি হচ্ছে পিএইচ। এইচ প্লাস এর গাঢ়ত্বের নেগেটিভ লগকে আমরা বলি হচ্ছে পিএইচ। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। pH is the negative logarithm of the concentration of H plus.
H প্লাস গাঢ়ত্বের নেগেটিভ লগারিদমকে আমরা কি বলি? pH. pH is the negative logarithm of the concentration of H plus. H plus এর গাঢ়ত্বের নেগেটিভ লগারিদমকে আমরা বলি হচ্ছে pH. মিথাইল অরেঞ্জ কত pH এ কাজ করে? দেখো লেখা আছে। 4 to 6, আর ফিনফথ্যালিন কত pH এ কাজ করে? 9 to 10. Very good. So pH is nothing but the negative logarithm of the concentration of H plus minus H plus. Negative log of H plus is known as pH. Now methyl orange acts as which pH? Methyl orange acts as pH 4 to 6 and phenolphthalein acts as pH 8 to 10. Sorry, 9 to 10. Any problem? No, sir. আচ্ছা এবার বলো তো, আমি কয়েকটা পয়েন্ট তোমাদের একটু ঝালিয়ে দিচ্ছি। পিএইচ এর কথায় যখন এলি, একটা অ্যাসিডের পিএইচ কত হয়? 7 এর কম। সবাই জানো, 7 এর নিচে। 7 এর নিচে। একটা নিউট্রাল জলের পিএইচ কি হবে? 7, 7 আর একটা বেসের পিএইচ কত হবে? 7 এর বেশি। 7 এর উপরে। 7 এর উপরে কত অবধি? 7 থেকে কত অবধি যায়? 14 অবধি। 14 স্যার। ভেরি গুড। আর ওদিকে 7 এর কম কত অবধি যায়? স্যার 1। মারবো এটা 0। হ্যাঁ স্যার 0। তাহলে অ্যাসিডিক মিডিয়ামের পিএইচ কত হয়? 7 এর কম। 7 এর কম থেকে কত অবধি যায়? 0 অবধি। একটা নিউট্রাল জলের পিএইচ কত? 7। এবং একটা বেসের পিএইচ কত? 7 এর বেশি থেকে কত অবধি? 14। The pH of an acid is 0 to less than 7. pH of neutral water is 7. What is the pH of base? pH of base is greater than 7 to 14. Any problem? No, sir. এইবার আমরা টাইট্রেশনটা চলে আসছি, ঠিক আছে? প্রথমে যেখানে শুরু করেছিলাম, এখানে আমি কি টাইট্রেশন করছি? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কার দিয়ে টাইট্রেশন করছি? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি? একটা কি অ্যাসিড। অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি? বেস। বেস। তাহলে টাইট্রেশনটার নাম কি হবে? অ্যাসিড বেস টাইট্রেশন। অ্যাসিড বেস টাইট্রেশন। ভেরি গুড। তাহলে কি হলাম? আমরা টাইট্রেশন করছি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি? একটা বেস। তাহলে টাইট্রেশনটা কি হবে? অ্যাসিড বেস টাইট্রেশন। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে টাইট্রেশনটা ধরো আমি এই যে কথাটা বললাম, মিডিয়ামটা অ্যাসিড থেকে বেশি পরিবর্তিত হওয়ার জন্য কি প্রয়োজন হবে? একটা কি প্রয়োজন হবে? তাহলে মিডিয়ামটা অ্যাসিড থেকে বেসে চেঞ্জ হচ্ছে, তখন কি প্রয়োজন হবে? প্রয়োজন হবে ইন্ডিকেটর। ভেরি গুড। তো when the medium changes, so initially the titration between hydrochloric acid is an acid and sodium hydroxide is a base, so the titration is known as acid base titration. Now when the medium changes from acid to basic medium, in order to determine the color change, we require the indicator, and its name is acid base indicator. So আমাদের টাইট্রেশনটা কি করছি? টাইট্রেশনটা মিডিয়ামটা অ্যাসিড থেকে বেসে হচ্ছে, তাহলে তখন ইন্ডিকেটরটা কি? একটা ইন্ডিকেটর লাগছে, এবং ইন্ডিকেটরটা কি না? অ্যাসিড বেস ইন্ডিকেটর। সো in order to determine what to determine? In order to determine the end point of an titration, we require an indicator. And what is the name of that indicator? The name of that indicator is acid base indicator. So acid base titration, in order to determine acid base titration এর শেষ বিন্দু বোঝানোর জন্য, মানে যেখানে টাইট্রেশনটা শেষ হবে, আমাদের কি প্রয়োজন হয়? একটা ইন্ডিকেটরের প্রয়োজন হয়, এবং সেটার নাম কি? অ্যাসিড বেস ইন্ডিকেটর। বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার।
নেক্সট, এই টাইট্রেশনে আমরা যে ইন্ডিকেটরটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিনপথ্যালিন ইন্ডিকেটর। তো ইন দিস টাইট্রেশন দ্য ইন্ডিকেটর ইউজড ইজ ফিনপথ্যালিন ইন্ডিকেটর। এই টাইট্রেশনে আমরা যে ইন্ডিকেটরটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফিনপথ্যালিন ইন্ডিকেটর। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, এইবার এই এক্সপেরিমেন্টটা দুটো স্টেপ আছে, দুটো স্টেপে তোমাকে এক্সপেরিমেন্টটা করতে হবে। প্রথমে যেটা করতে হবে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কেন হঠাৎ স্ট্যান্ডার্ডাইজের প্রয়োজন হলো কেন? এই কথাটার মানে কি স্ট্যান্ডার্ডাইজ জানো তোমরা কেউ? First we have to standardize the sodium hydroxide solution. Why we require the standardization? এটা কি কেউ জানো? আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা প্রথমে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কেন স্ট্যান্ডার্ডাইজ করতে হবে এটা কি কেউ জানো? না স্যার। জানো না? আচ্ছা বলছি, দেখো আমাদের দু রকমের সলিউশন, একদম সিম্পল বাংলায় বলছি, আমাদের দু রকমের সলিউশন, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। একদম সিম্পল কথা, আমাদের দু রকমের সলিউশন হয়। কি কি সলিউশন? প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? একদম সিম্পল কথা, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেটাকে তুমি ওজন করতে পারো এবং যার কনসেন্ট্রেশনটা তুমি যদি যত দিন রেখে যাও, মানে দীর্ঘ সময় ধরে একই থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে একটা সলিউশন যেটা কি হচ্ছে তুমি সহজে ওজন করতে পারবে এবং তার কনসেন্ট্রেশনটা কি হবে দীর্ঘদিন ধরে এক থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে নিজেরাই বল? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে বলো? হ্যাঁ, যেটা ওজন করতে পারবো না। বলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। গোপাল কোথায় গেল? গোপাল হ্যাঁ স্যার আছি। বুঝতে বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ স্যার পাচ্ছি স্যার, যেটা ওজন করতে পারবো না স্যার সেটাই সেকেন্ডারি। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেটাকে আমরা সহজে ওজন করতে পারবো না এবং কি হবে ওটাকে তুমি যত রেখে দেবে ওর কনসেন্ট্রেশনটা পরিবর্তন হয়ে যাবে, মানে কনসেন্ট্রেশনটা কমবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? যে সলিউশনটাকে তুমি ওজন করতে পারবে এবং তার কনসেন্ট্রেশনটা দীর্ঘদিন ধরে এক থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? যে সলিউশনটাকে তুমি সহজে ওজন করতে পারবে না এবং কি করবে, যার কনসেন্ট্রেশনটা তুমি যদি রেখে দাও ওর কনসেন্ট্রেশনটা কি হবে কমে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা স্ট্রেংথ বার করে নিতে হবে কিসের সাহায্যে? একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, তার নাম কি অক্সালিক অ্যাসিড। একদম সিম্পল কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, তার স্ট্রেংথ আমাকে বার করে নিতে হবে কিসের সাহায্যে? একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন যেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে একটা সলিউশন যেটাকে তুমি ওজন করতে পারবে এবং যার কনসেন্ট্রেশনটা তুমি যদি দীর্ঘদিন ধরে রেখে যাও কি থাকবে, সেটাকে আমরা বলবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? যে সলিউশনটাকে তুমি ওজন করতে সহজে পারবে না এবং কি করতে হবে, যার স্ট্রেংথ সময়ের সাথে সাথে কমবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। ওই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হয় কিসের সাহায্যে? মানে একটা স্ট্যান্ডার্ড স্ট্রেংথ বার করে নিতে হয় কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। কে জয়েন করতে চাইছে? আওয়াজ হলো স্যার চ্যাট এসছে। চ্যাট এসছে, চ্যাট করছে ও। কে রোল নাম্বার 140 কে গো? কে? ও মিউট করতে পারছে না নাকি নিজেকে? তারা দেখি
তো কাউকে মিউট করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। So sodium hydroxide solution is a secondary standard solution, and we have to standardize it against a primary standard solution. What is the primary standard solution? The primary standard solution is oxalic acid. What is primary standard solution? এগুলো কিন্তু সব ভাইবার কোশ্চেন আমি যেগুলো বলছি। What is primary standard solution? A primary standard solution is a solution which can be weighted properly and whose strength remain constant for a long time. A secondary standard solution is a solution which cannot be weighted properly and whose strength decreases with time is known as secondary standard solution. Now, NaOH is a secondary standard solution. It is standardized against a primary standard solution. What is that primary standard solution? This primary standard solution is the oxalic acid. বলো কোনো প্রবলেম আছে? স্যার এই লাইনটা আবার No, sir. রিপিট করুন, ইংলিশে যেটা বললেন। Sodium hydroxide is a secondary standard solution. It is standardized, means its strength is calculated against a primary standard solution. What is the primary standard solution? This primary standard solution is the oxalic acid. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? যে বলছিলে আরেকবার রিপিট করুন। না স্যার ঠিক আছে। এবার হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে স্ট্যান্ডার্ডাইজ করবে, একদম সিম্পল কথা। দেখো ওটা ছবি দেখাচ্ছে তাহলে বুঝতে পারবে। দেখো একটা পিপেট আছে, একটা পিপেট, তার সাহায্যে তুমি কি নেবে? 10 ml অক্সালিক অ্যাসিড নেবে, 10 ml অক্সালিক অ্যাসিড নেবে। আর মধ্যে নেবে একটা 100 ml কনিক্যাল ফ্লাস্ক নেবে। তাহলে কি করবো? 10 ml এর পিপেটের সাহায্যে কাকে নেবে? একটা 10 ml অক্সালিক অ্যাসিডকে নেবে। কোথায় নেবে? একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কে। ঠিক আছে, এবার কি করবে? ওর মধ্যে 1 থেকে 2 ড্রপ ফিনপথ্যালিন ইন্ডিকেটর দেবে। ঠিক আছে, আমি এবার একটু ছবিটা চলে যাচ্ছি। দেখো 1 থেকে 2 ড্রপ এর মধ্যে ফিনপথ্যালিন ইন্ডিকেটর দেবে। এবার কি হলো? এবার টাইট্রেশন উপরে নিলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বুলেটে নিলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার তুমি টাইট্রেশন করতে থাকতে একটা সময় আসবে, দেখো তখন এই কালারটা আসবে, এটাকে আমরা বলি হচ্ছে পিঙ্ক কালার। এটাকেই আমরা বলি হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে কি বললাম? 10 ml অক্সালিক অ্যাসিড কোথায় নেবে? দেখো এখানে একটা পিঙ্ক কালার আছে। 10 ml অক্সালিক অ্যাসিড তুমি কোথায় নিলে? এই 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিলে। এবার কি করলে? এর মধ্যে ফিনপথ্যালিন ইন্ডিকেটর যোগ করলে, ওর রংটা যেমন ছিল তেমনই থাকবে। এইবার তুমি এই বুলেট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতে থাকবে কতক্ষণ? যতক্ষণ না এইটার কালার কি হবে? পিঙ্ক হবে। এই সলিউশনটার কালার পিঙ্ক হবে। এই পিঙ্কটাই হচ্ছে এন্ড পয়েন্ট। বলো কোনো প্রবলেম আছে? আর এই যে তোমার যে এইটা যে দিচ্ছ, এই যে অক্সালিক অ্যাসিডটা দিচ্ছ, তার মধ্যে সামান্য পরিমাণ জল দিতে পারো, ওটা খুব একটা দরকার নেই, ওটা দিতেও নাও দিতে পারো। এভিডেন্স। বলো কোনো প্রবলেম আছে? Okay, sir. না স্যার প্রবলেম নেই। So, how to do the first experiment? First 10 ml of oxalic acid was taken where? In this 100 ml conical flask. With the help of what? A 10 ml pipette. Then what we'll do? We'll take the NaOH in the bullet. And in this conical flask, we'll add 2 to 3 drops of phenolphthalein indicator.
2 to 3 drops of phenolphthalein indicator. Then what we'll do? Sorry, we'll titrate, we'll go on titrating with this NaOH until the color turns pink. আমি একবার লাস্টে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি until the color turns pink. তাহলে সুবিধা হবে, আগে বুঝিয়ে দিয়ে আমাদের ভিডিওগুলো দেখাবো ক্লাসের শেষে, ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝিয়ে দিলে আমার সুবিধা হবে। So what we'll do? We'll take 10 ml oxalic acid. We'll take 10 ml oxalic acid in a 100 ml conical flask. Then what we'll add? We'll add 2 to 3 drops of phenolphthalein indicator. Here, we'll add 2 to 3 drops of phenolphthalein indicator here. Then NaOH is filled in the burette up to 0. NaOH is filled in the burette up to 0. And what we'll do? We'll go on titrating until the color turns this pink. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। তাহলে আরেকবার বাংলায় বলে দিচ্ছি, 10 ml অক্সালিক অ্যাসিড তোমরা কিসে নেবে? একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেবে, কিসের সাহায্যে? একটা 10 ml পিপেটের সাহায্যে। এবার ওর মধ্যে 2 থেকে 3 ড্রপ ফিনপ্থ্যালিন ইন্ডিকেটর যোগ করবে। এবার বুরেটের মধ্যে কি নেবে? সোডিয়াম হাইড্রোক্সাইড নেবে। এবার টাইট্রেট করলে, কতক্ষণ টাইট্রেট করলে? যতক্ষণ না কালারটা কি হবে, গোলাপি হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার নিজেরা বলো তো HCl টা কিভাবে এস্টিমেট করবো? এক HCl ভার্সেস NaOH বলো নিজেরা বলো। খালি অক্সালিক অ্যাসিডের জায়গায় কি আছে এখানে? NaOH থাকবে স্যার। মরবাটা অক্সালিক অ্যাসিডের জায়গায় কি আছে? কি দিয়েছেন তো বললেন না? আমি বললাম প্রথমটা কি করলে? অক্সালিক অ্যাসিড ভার্সেস NaOH, স্ট্যান্ডার্ডাইজ এটা করলে। হ্যাঁ হ্যাঁ। আর এটা করছো হ্যাঁ, হ্যাঁ। HCl ভার্সেস NaOH, তাহলে কি হবে বলো? এই প্রসিডিউরটা বলো। আরেকটা যেটা করলে অক্সালিক অ্যাসিডের সঙ্গে NaOH, এটা করছো HCl এর সঙ্গে NaOH, তাহলে প্রসিডিউরটা নিজেরাই বলো। হ্যাঁ বলো স্যার, কনিক্যালের মধ্যে HCl রাখবো। হ্যাঁ বলো প্রসিডিউরটা বলো, একজনকে বলো প্রসিডিউর। হ্যাঁ স্যার, বুলেটের মধ্যে NaOH টা থাকবে 10 ml। না না না, গুছিয়ে বলো। আমি যেরকম ভাবে বললাম 10 ml এই প্রথমে গুছিয়ে বলো, গুছিয়ে বলো। আমি টাইম দিচ্ছি, কে বলতে পারবে? বলো গুছিয়ে বলো, বলো একজনকে বলো। আমি বলে গেলে তো তোমাদের শিক্ষা হবে না, তোমরা নিজেরা বলো। হ্যাঁ স্যার, ফার্স্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 100 ml কনিক্যাল ফ্লাস্কে আবার নিতে হবে। হ্যাঁ তারপর 2 থেকে 3 ড্রপ ফেনলফথ্যালিন ইন্ডিকেটর হচ্ছে তাতে হ্যাঁ, মানে ঢালতে হবে। তারপরে ফিনপ্থ্যালিন ইন্ডিকেটর দিলে ওই সলিউশনটার কালার কি থাকবে? কালারলেস থাকবে। কালারলেস থাকবে, ভেরি গুড। তারপর তারপর হচ্ছে বুলেটে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। হ্যাঁ, আর তারপর ওই আস্তে আস্তে ড্রপ ড্রপ বাই ড্রপ টাইট্রেট করবো। কতক্ষণ? যতক্ষণ না কালার কি হবে, যতক্ষণ না কালারটা পিঙ্ক আসবে। পিঙ্ক আসবে, ভেরি গুড। আচ্ছা প্রত্যেকটা টাইট্রেশনই তোমাকে 3 বার করে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। মানে একবারে টাইট্রেশন ছেড়ে দিলে হবে না। মানে এই অক্সালিক অ্যাসিডের টাইট্রেশনটাও, অক্সালিক অ্যাসিড NaOH টাইট্রেশনটাও 3 বার, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড NaOH টাইট্রেশনটাও 3 বার। তাহলে কি করলাম? 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় নিলাম? 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিলাম। কিসের সাহায্যে? একটা 10 ml পিপেটের সাহায্যে। এবার তার মধ্যে কি করলাম? 1 থেকে 2 ড্রপ ফিনপ্থ্যালিন ইন্ডিকেটর দিলাম। এবার কি করলাম? ড্রপ বাই ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতে থাকলাম। কতক্ষণ? ততক্ষণ না কালারটা কি হবে, পিঙ্ক হবে। ঠিক আছে, বলো কোনো প্রবলেম আছে? এই প্রসেসটাও 3 বার। তো initially what we'll do, we'll take 10 ml hydrochloric acid in a 100 ml conical flask with the help of what? 10 ml pipette. Then we add 1 to 2 drops of phenolphthalein indicator and the solution remains colorless. Then we titrate it with sodium hydroxide solution until the color turns pink. বলো কোনো প্রবলেম আছে? The experiment is repeated 3 times. প্রত্যেকটা এক্সপেরিমেন্ট 3 বার করে করতে হবে, এটা একটা রুল। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা এবার হচ্ছে টেবিলটা কিরকম করবে।
এইটা এইটা দেখে আমি টেবিলটা করাবো। টেবিলটা কিরকম করবো? টেবিলে প্রথম যেটা থাকবে কি টেম্পারেচার। এটা সবার ক্ষেত্রে প্রথম, মানে আজকের দিনের তাপমাত্রা কত তোমরা সবাই মোবাইলে পাবে, সেই তাপমাত্রাটাকে বসিয়ে দেবে। প্রথম সমস্ত এক্সপেরিমেন্টের এটা রুল, তোমাকে কিন্তু টেম্পারেচারটা লিখতে হবে, না হলে 2 নম্বর করে কাটা যাবে। রুম টেম্পারেচারটা তোমাকে লিখতে হবে। So there is a rule in the experiment. What is the rule? First in the data means table, we have to write the temperature. এটা একদম রুল, একদম সিম্পল রুল। মানে প্রথম তোমাদের ডাটা লেখার সময় কি লিখতে হবে? টেম্পারেচারটা লিখতে হবে। ফার্স্ট রুম টেম্পারেচার, যেটা রুম টেম্পারেচার তোমরা এখন পাবে না, এখন মোবাইল টেম্পারেচার। ফার্স্ট in the table, what we'll have to do? We'll have to write the room temperature. বলো কোনো প্রবলেম আছে? মানে প্রথম টেবিল শুরু করার সময় তোমার কি করতে হবে? একটা কি লিখতে হবে? রুম টেম্পারেচার লিখতে হবে। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। ফার্স্ট what we'll have to do? We'll have to write the room temperature. একদম সিম্পল কথা। এইবার আমি টেবিলটা শেখাচ্ছি। দেখো প্রথম টেবিলটা হচ্ছে কি, প্রথম এক্সপেরিমেন্টের নাম কি? দেখো কি নাম? প্রথম এক্সপেরিমেন্টের নাম কি? What is the name of the first experiment? Standardization of sodium hydroxide solution. কিসের সাহায্যে করছি আমরা? With the help of which chemical? কোনটা স্যার? সোডিয়াম হাইড্রোক্সাইড এটা? With the help of which chemical? স্ট্যান্ডার্ডাইজটা করছি কার সাহায্যে? অক্সালিক অ্যাসিড। Oxalic acid. Very good. The first table is standardization of sodium hydroxide solution. With the help of কি? এটা লিখলে ভালো, না লিখলেও কোনো ক্ষতি নেই। স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তো প্রথম যে টেবিলটা হবে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এই টেবিলগুলো প্রথমে মাথায় রাখবেন। প্রথম হচ্ছে নাম্বার অফ টাইট্রেশন, মানে তুমি কবার টাইট্রেশনটা করেছো। আমি বলেছি কবার করতে হবে, প্রত্যেকটা টাইট্রেশন কবার করে করতে হবে? 3 বার। তাহলে প্রথমবার লিখবে 1, সেকেন্ড বার লিখবে 2 এবং থার্ড বার লিখবে 3। First you have to write the number of titrations. Number of titration means we will have to do the titration 3 times. So for first time we will write 1, for second time we will write 2, and for third time we will write 3. Any problem? Any problem? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো 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 বলো। স্যার কিছু বলিনি, বললাম কোনো প্রবলেম নেই। নেক্সট ভলিউম অফ অক্সালিক অ্যাসিড সলিউশন। কতটা করে অক্সালিক অ্যাসিড প্রত্যেকবার আমরা নিয়েছি, প্রিপেয়ার করেছি কত করে, কত অ্যামাউন্ট করে প্রিপেয়ার করেছি আমরা প্রত্যেকবার? বলো। 10 ml। 10 ml। তাই জন্য প্রত্যেকটা কি হবে? 10 ml। তো 10। সেকেন্ড টেবিল ইজ ভলিউম অফ অক্সালিক অ্যাসিড সলিউশন। আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি, ওটা লাস্টে দেখাবো, কারণ ওটা আবার তোমাকে আবার এই পিপিটি অফ করে লিংক খুলতে হবে, ঠিক আছে? Volume of oxalic acid solution. So volume of oxalic acid solution is how much? Every time you take the volume 10 ml. So for first time it is 10, for second time it is 10, and for third time it is 10. Initial মানে কি? যে পয়েন্ট থেকে তুমি কি শুরু করছো? Initial মানে যে পয়েন্ট টাইট্রেশন শুরু করছো। আর প্রত্যেকবারই তুমি কত থেকে টাইট্রেশন শুরু করছো? 0 থেকে। 0 থেকে। তাই জন্য প্রত্যেকবারই ইনিশিয়ালটা কি হবে? 0 হবে। 0. So initial means the point from which I start the titration. So every time we start the titration from which point? Every time we start the titration from which point? 0. 0. So initial is 0. And final means what will be the color? Pink. Final means what will be the color? A titration is Pink কি color. color হবে? Pink color. Pink color. Final means the point at which the solution turns pink. Final মানে কি? যে পয়েন্টে তোমার কি হয়ে যাচ্ছে, সলিউশনটা কি হবে? গোলাপি হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইখানে কয়েকটা কথা আছে। আমি ফাইনালটা প্রথমটার ক্ষেত্রে কত নিলাম? 9.5, সেকেন্ডটার ক্ষেত্রে কত নিলাম? 9.6,
থার্ডটা ক্ষেত্রে কত নিলাম 9.7। এইখানে একটা হ্যাঁ বলো। স্যার বলছি এই যে 9.5 এটা তো 10 ml এর মধ্যে 9.5 আমি 10 ml ফাইনাল হচ্ছে। হ্যাঁ মানে 0 থেকে তুমি কোথায় গোলাপিটা হইলো এই রিডিংটা, মানে এই যে এইখানে কোথায় গোলাপিটা এলো, মানে এই যে বুলেটটা দেখলো কোন পয়েন্টটা তোমরা গোলাপিটা এলো। 9.5 টা স্যার 10 ml এর মধ্যে ক্যালকুলেট করা হচ্ছে। হ্যাঁ 10 এ মোটামুটি 9.5, মানে কোন পয়েন্টে তোমার গোলাপিটা এলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে প্রথমটায় দেখলাম কত 9.5, সেকেন্ডটা দেখলাম 9.6 এবং থার্ডটা দেখলাম কত 9.7। আচ্ছা এখানে একটা রুল মাথায় রাখতে হবে, তোমরা কখন জানবে টাইট্রেশনটা ঠিক হয়েছে? দেখো একদম সিম্পল কথাবার্তা, প্রত্যেকটা টাইট্রেশনের মধ্যে মানে প্রথমটা যদি 9.5 হয়, সেকেন্ড বা থার্ডের ভ্যালুটা তোমার মানে সেকেন্ড বা থার্ডের ভ্যালুটা কখনোই 9.7 এর বেশি হবে না। মানে প্রথমটা যদি 9.5 হয়, সেকেন্ড এবং থার্ডটা কখনোই 9.7 এর বেশি হবে না, তবেই সেটা অ্যাকসেপ্টেবল। মানে প্রত্যেকটা রিডিং এর মধ্যে মানে প্রথম সেকেন্ড এবং থার্ডের রিডিং এর মধ্যে ডিফারেন্স কখনো 0.2 এর বেশি হবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট রুল। তুমি কখন বুঝবে তোমার টাইট্রেশন ভুল হয়েছে? যদি এটা 9.3, 9.5, 9.7 হয়ে গেল, তাহলে এটা কি টাইট্রেশনটা ঠিক? এটা যদি 9.3 হলো, এটা 9.5 হলো, এটা 9.7 হলো, তাহলে টাইট্রেশনটা ঠিক? বলো নিজেরা বল, বুদ্ধি না করে বলো। কেন ঠিক নয়? না স্যার, প্রথম রিডিং এর সাথে কখনোই 0.2 এর ডিফারেন্স বেশি হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা যদি এখানে আমার থাকতো 9.5, 9.6 আর হচ্ছে 9.8, তাহলে কোন দুটো রিডিং কে নিতাম? যদি এখানে থাকতো, আমি ধরছি 9.5, 9.6 আর এটা হচ্ছে 9.8, তাহলে কোন দুটো রিডিং কে নিতাম? 9.6 আর 9.8। মারবো একটা কানের গোড়ায়, কোনটা কাছে? 9.5 আর 9.6। তাহলে কি 9.8 টা নিতাম? না স্যার না, কেন নিতাম না? রিডিং ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 2 এর বেশি। কত 2 এর বেশি, মানে কত? ঠিক কথাবার্তা বলে লাভ নেই, কত? এরকম একটা অ্যাসাইনমেন্ট দেবো, এটা নিয়েই বলছি, ঠিক কথাবার্তা বলে লাভ নেই, কত 3 ডিফারেন্সটা কত হচ্ছে? স্যার, 0.3। 0.3। 3। তাহলে সেটা কি অ্যাকসেপ্টেবল? না স্যার, তাহলে কোন দুটো নেবো সেক্ষেত্রে? 9.5 আর 9.6। ভেরি গুড। তো লেট আস সাপোজ দিস Sir, রিডিং। হ্যাঁ বলো। স্যার ওই ফার্স্টে যেটা দিয়েছে 9.5 ওটা কি সব ক্ষেত্রেই 9.5ই হবে? আমি বলি আরেকবার, ইনিশিয়াল রিডিংটা আমি বললাম 9.5, সেকেন্ডটা হলো হচ্ছে 9.6 এবং থার্ডটা হলো হচ্ছে 9.7। তাহলে এক্ষেত্রে কেন অ্যাকসেপ্টেবল? দেখো 9.7 এর সঙ্গে 9.5 এর ডিফারেন্সটা কত? 9.7 2। 0.2, তাই তো? 0.2 এর বেশি ডিফারেন্স অ্যাকসেপ্টেবল না। যদি এটা হতো 9.5, এটা হলো 9.6, কিন্তু এটা হলো 9.8, তাহলে কি এটা অ্যাকসেপ্টেবল হতো লাস্ট রিডিংটা? না, কেন হতো না? ওটা কার থেকে বেশি হয়ে যাচ্ছে? 9.5 এর থেকে। 9.5 এর থেকে না, কত ডিফারেন্সের থেকে বেশি হয়ে যাচ্ছে? আমি ডিফারেন্সটা জানতে চাই। 0.2 থেকে ডিফারেন্স বেশি হয়ে যাচ্ছে। 2 এর থেকে কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি ওটা নেবো? 9.8 টা নেবো? না। নেবো না, তাহলে ওটা এলিমিনেট, তাই তো? হ্যাঁ। তাহলে তখন কি হবে? অ্যাভারেজটা কি হবে বলো? 9.5 প্লাস 9.6 কত দিয়ে ভাগ করবো? এক্ষেত্রে যেমন 9.5 প্লাস 9.6 প্লাস 9.7 কত দিয়ে ভাগ করছিলাম? অ্যাভারেজ মানে কবার তুমি টাইট্রেশনটা করেছো? হাউ মেনি টাইমস দ্য টাইট্রেশন ইজ ক্যারিড আউট? 3 বার। 3 বার। তাহলে কত দিয়ে ভাগ হবে? 3 দিয়ে। 3 দিয়ে। আর যদি তোমার দুটো রিডিং অ্যাকসেপ্টেবল হতো, তাহলে কত দিয়ে ভাগ হতো? 2 দিয়ে হতো। 2 দিয়ে। ভেরি গুড, সেটা আসছি, সেটা পরের ব্যাপার। তাহলে আমি এখানে ধরলাম 9.5, 9.6, 9.7, এখানে তো সবগুলো অ্যাকসেপ্টেবল, কোনো অসুবিধা নেই। আচ্ছা ডিফারেন্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেন্স? ডিফারেন্স মানে কি? আলাদা। বিয়োগ। বিয়োগ মানে কি? বিয়োগ মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ডিফারেন্স মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। 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 তাহলে প্রথমটা ক্ষেত্রে কত হবে? প্রথমটা ক্ষেত্রে কত হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল
0. ফাইনাল মাইনাস ইনিশিয়াল 9.5 sir. ডিফারেন্স মানে হচ্ছে এটা একদম মাথায় রেখে দেবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হচ্ছে, 9.5 9.5. সেকেন্ডটার ক্ষেত্রে কত হচ্ছে, 9.6 6. আর থার্ডটার ক্ষেত্রে কত হচ্ছে, 9.7. 9.7। এবারে এর অ্যাভারেজটা কি করে বার করবো? 3 থেকে যোগ করে 3 দিয়ে বার এই যে ডিফারেন্স গুলো, এই যে ডিফারেন্স এর ভ্যালু গুলো বার করলাম, এটা কত আছে প্রথমটার ক্ষেত্রে, 9.5 সেকেন্ডটার ক্ষেত্রে, 9.6 থার্ডটার ক্ষেত্রে 9.7 9.7। তাহলে এই তিনটে রিডিং কে নিলাম এবং কত দিয়ে ভাগ করবো, কবার এক্সপেরিমেন্ট করেছো, 3 বার. 3বার, তাই জন্য কত দিয়ে ভাগ হবে, 3 দিয়ে. 3 দিয়ে 3 দিয়ে। তার মানে কি, এটা একদম মাথায় রেখে দেবে, ডিফারেন্সের সামটা কত দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা সেটা পরে আসছি, মানে যবার তুমি এক্সপেরিমেন্ট করেছো তাই তো, বললাম সিম্পল কথা। ডিফারেন্সের যে যোগফলটা সেগুলো কত দিয়ে ভাগ করবে, যবার তুমি কি করেছো, যবার তুমি কি করেছো, এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্ট করেছো, সুবিধা আছে। So the first one is final minus initial. So first one is 9.5. Second one final minus initial, it is 9.6. And third one final minus initial, it is 9.7. Now what is the average volume? We will add the difference. What is the difference? 9.5 plus 9.6 plus 9.7. It will be divided by number of times the experiment is carried out. How many times we carried out the experiment? We carry out 3 times. So it is divided by 3. Any problem? No, sir. এইবার বলো তো, এটা যদি 9.8 থাকতো তাহলে কি হতো, ওপর আমরা নিতাম কোনটাকে নিতাম, যদি 9.8 থাকতো, আমি এটাকে বলছি, তোমরা নিজেরা বলো, এটা যদি 9.8 থাকতো তাহলে কি হতো, স্যার প্রথম দুটো নিতাম তাহলে, হ্যাঁ কত দিয়ে ভাগ করতাম সেক্ষেত্রে, 2 দিয়ে ভাগ করতাম। 2 দিয়ে, ভেরি গুড। যদি এটা 0 9.8 হতো, এটা ডিফারেন্সটা কত হতো, এটা যদি 9.8, আমি যেটা বলছিলাম, এটা যদি 9.8 হতো তাহলে এই ডিফারেন্সটা কত হতো বলো, 0.3। না না 0, এটা 9.8 হতো, তাহলে এই ডিফারেন্সটা কত হতো, 9.8 হতো। 9.8 মাইনাস 0, তাহলে কত হতো এটা, 9.8. 9.8। তাহলে কি এই রিডিংটা আমরা নিতে পারতাম, না স্যার, তাহলে কোন দুটোকে নিতাম, ফার্স্টে প্রথম দুটো ফার্স্টে দুটো, কত দিয়ে ভাগ করতাম, 2 দিয়ে. 2 দিয়ে। ভেরি গুড। So let us suppose the first one is 9.5, second one is 9.6, and the third one is 9.8. So why 9.8 is eliminated? Let's see the difference between 9.5 and 9.8. What is the difference between 9.5 and 9.8? What is the difference? 0.3 So we'll have to eliminate it. So what will be the value? 9.5 plus 9.6, it will be divided by 2. Any problem? Any problem? No, sir. Next, strength of oxalic acid is 0.1 normal. Strength of oxalic acid is supplied, it is 0.1 normal. এবার strength of NaOH টা ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে ক্যালকুলেশনটা শেখাই। The strength of oxalic acid is supplied. What is the strength of oxalic acid? It is 0.1 normal. এবার strength of NaOH টা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? বলো এই অবধি কোনো প্রবলেম আছে? no sir Strength of oxalic acid, হ্যাঁ বলো, is 0.1 normal. It is supplied. You will have to calculate the strength of NaOH. বলো কোনো প্রবলেম আছে? না স্যার, হ্যাঁ বলো কি প্রবলেম আছে? প্রবলেম নেই স্যার। আচ্ছা এবার আমি ক্যালকুলেশনটা শেখাচ্ছি, দেখো এটা তোমরা সবাই জানো ফর্মুলাটা, V1S1 is equal to V2S2, V1S1 is equal to V2S2, এটা বাচ্চাবেলা থেকে পড়েছো, V1S1 সমান V2S2। V1 টা কি নিলাম, যে অক্সালিক অ্যাসিডের ভলিউমটা, S1 টা কি নিলাম, অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথটা, V2 টা কি নিলাম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মিন ভলিউমটা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মিন ভলিউমটা, এবং S2 কি নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ, যেটা বার করতে হবে। তাহলে V1 is volume of oxalic acid is equal to 10 ml, S1 is equal to strength of oxalic acid, it is 0.1 normal, it is applied. V2 is equal to volume of sodium hydroxide, it is 9.6 ml. What is the mean volume of sodium hydroxide? Just see the mean volume of sodium hydroxide. What is the mean volume of sodium hydroxide? Bolo?
9.6. 9.6. So you'll have to take the mean volume of sodium hydroxide. So what will be its value? Its value is, bolo, what will be the value of mean volume of sodium hydroxide? 9.6 ml. So V2 is equal to what? এখানে ভলিউম লেখাটা ভুল, এখানে কি লেখা উচিত ছিল? Mean volume Mean volume of sodium hydroxide. What will be its value? 9.6. 9.6. H2 is equal to what? Strength of sodium hydroxide. Strength. You'll have to, what will you have to do? You'll have to Calculate. calculate it. So V1 S1 is equal to V2 S2. So what will be the value of S2? S2 is equal to, just কাটাকাটি যোগ বিয়োগ গুণ ভাগ কর, কি হবে? S2 is equal to what? S2 is equal to what? V1 S1 by V2. V1 S1 by V2. V1 S1 কত? V1 কত বলেছি? What is the value of V1? 10. 10. 10 ml. What is the strength of S1? What is the strength of S1? 0.111. 0.1. And what is the value of V2? 0.1. And what is the 9.6. value of V2? 9. 9.6. And its strength is now? Its strength is now what? S2. স্ট্রেনটা কি হলো? স্ট্রেনটা কি হলো? ইংলিশ বল, স্ট্রেনথ ইজ নাও হোয়াট? 0.104. মানে এটা ক্যালকুলেটেড স্ট্রেনথ, কথাটা একটু ইংলিশ বল। স্ট্রেনথ ইজ নাও ক্যালকুলেটেড। Calculated. So what is the strength of NOH? 0.104 normal. বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? এইটা বুঝতে পারলে এই সেলে ক্যালকুলেশন করতে পারবে। No problem, sir. স্যার বলছি অক্সালিক অ্যাসিডের স্ট্রেনটা কি দিয়ে দেওয়া থাকবে? ওটা সাপ্লাই, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। বলো, কোনো প্রবলেম আছে কিনা? No, sir. No, sir. নেক্সট, পরের টেবিলটা কি আছে? পরের এক্সপেরিমেন্টের নাম কি? এস্টিমেশন অফ Hydrochloric acid. হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন। আচ্ছা, এবার আমরা কি করব তোমরা বলো? এস্টিমেশন, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এস্টিমেট করছি, কার সাহায্যে এস্টিমেট করব? ফর হুজ হেল্প উইল এস্টিমেট দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড? মানে কার সাহায্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড এস্টিমেট করব? Sodium একটা hydroxide. বেস। হোয়াট ইজ দ্য বেস? Sodium hydroxide. Sodium hydroxide. ইজ ইট স্ট্রেন নোন নাও? Yes, sir. Yes. ভেরি গুড। তাহলে এবার আমরা কাকে এস্টিমেট করব? হাইড্রোক্লোরিক অ্যাসিড এস্টিমেট করব। কার সাহায্যে এস্টিমেট করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ অলরেডি আমরা বার করে নিয়েছি। Next, we will have to estimate a hydrochloric acid with the help of which compound? With the help of the NaOH. Strength is already calculated. Any problem? No, sir. Next, estimation of hydrochloric acid. What will do? Number of titration means how many times the experiment is carried out. Next, নিজেরাই বলতে থাকো। তারপরে কি থাকবে? ভলিউম অফ HCl. ভলিউম অফ কি কি থাকে এক্ষেত্রে? কি ছিল? ভলিউম অফ কি ছিল? আচ্ছা, ভলিউম দেখ, ভলিউম অফ কোনটা লিখবি? যেটা তুই পিপেট, Acid. সেটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ, স্যার। তাহলে ভলিউম অফ কি হবে? অ্যাসিড। অ্যাসিডটা কি এখানে? হোয়াট ইজ দ্য অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেটা তুই পিপেটে নিবি সেটাই আগে লিখবি। So number of titration means how many times the experiment is carried. Next, volume of what? Which compound? Hydrochloric acid. Why hydrochloric acid? Means its volume is known already. আমরা এই ভলিউমটা জানি, তাই জন্য এটাকে আমরা আগে লিখবো। Volume is already known, so we'll have to write it earlier. Next, Bourret trading. Same thing, initial, final, difference. Initial means what will be its color? Colorless. And what will be the final color? Pink. Pink Pink. color. Very good. Next টেবিলটা কি বলো? নিজেরাই বলো। এই যে ইনিশিয়াল ফাইনাল ডিফারেন্স বার করলে তারপরে এটা কি হবে? Mean হবে। মিন ভলিউম অফ হুইচ কম্পাউন্ড? বেস মানে NaOH। বেস মানে এখানে কি? Sodium hydroxide. NaOH। নেক্সট কি করতে হবে? স্ট্রেংথ অফ, এখানে কোনটা সাপ্লাই? স্ট্রেংথ কোনটা সাপ্লাই? NaOH। NaOH, তাই জন্য ওটা আগে লিখলাম। তারপরে কোনটা লিখবো? Strength of hydrochloric acid। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আরেকবার বলি,
নাম্বার অফ টাইট্রেশন মানে কবার তুমি এক্সপেরিমেন্টটা করলে, প্রথমে কোনটা লিখবে যেটা পিপেটে নেওয়া হয়েছিল, তাই জন্য এটা এখানে লিখলাম ভলিউম অফ HCl। নেক্সট হচ্ছে আমরা লিখলাম হচ্ছে বুলেট রিডিং। বুলেট রিডিং প্রথমে লিখলাম হচ্ছে ইনিশিয়াল মানে যেখান থেকে তুমি টাইট্রেশনটা স্টার্ট করেছো, ফাইনাল এখানে টাইট্রেশনটা গোলাপি হয়েছে, তারপরে ডিফারেন্স মানে বিয়োগফল, তারপরে এটা কি হবে NaOH এর মিন ভলিউম মানে অ্যাভারেজটা। নেক্সট আমরা কোন স্ট্রেংথ এখানে জানা আছে NaOH এর, তাই জন্য এটা আগে লিখলাম, এবং লাস্টে কোনটা লিখলাম যেটা জানা নেই সেটা হচ্ছে স্ট্রেংথ অফ HCl। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম? So initially we'll have to write number of titration. Next we'll have to write volume of HCl which is taken in a pipette. Next we'll have to write the bullet reading. Bullet reading initial means from where we start the titration. Final means where the titration ends, means where the color has turned into pink. Difference means final minus initial. Final minus initial. Next what we'll have to take? We'll take the mean volume of NaOH. Mean means average of the difference. Mean volume of NaOH. Next, whose strength is known? The strength of NaOH is known. So it is written earlier. Then we'll have to write the strength of HCl. It is unknown. বলো কোনো প্রবলেম আছে? নেক্সট ওভার এক্সপেরিমেন্টটা করেছি 3 বার। তাহলে প্রথমবার কি লিখবো 1, সেকেন্ড বার কি লিখবো 2, থার্ড বার কি লিখবো 3। We have carried out the titration 3 times. So for first time we write 1, second time we write 2, and for third time we write 3. Next, what is the volume of HCl taken? What is the volume of HCl taken every time? 10 ml. 10 ml. Very good. The volume of HCl taken is 10 ml. Let's see. For first time it is 10 ml. For second time it is 10 ml. And for third time it is 10 ml. বলো কারো কোনো প্রবলেম আছে? No, sir. না স্যার। Next, initial means the point from where we Start. start the titration. So every time it will be বলো 10 ml বলো করে কি কেন নেব? বলছো? কি বলছো? 10 ml করেই কেন নেব? এটা দেখো যত কমপ্লিট যত বেশি নেবে তত বেশি ভ্যালু আসবে। আমরা জিনিস সলিউশনকে নষ্ট করবো কেন? আচ্ছা স্যার। যত তুমি বেশি নেবে তত কি হবে বেশি ভ্যালু আসবে, তত সলিউশনটা তুমি নষ্ট করবে কেন? ওকে স্যার। So initially it is what ml? Initial means from where the titration start. It is which value? It is 0 ml. And final means where the color has changed into what? Pink. Pink. For first case final is what ml? 10.1. And for second case? 10.2. And for third case? 10.3. What is the difference? আর বলবো না, নিজেরা বল। For first case নিজেরা বলতে থাক। হ্যাঁ স্যার প্রথমটার জন্য 10.1 হবে ডিফারেন্স, তারপরটার জন্য 10.2, তারপরটার জন্য 10.3। Why? ওই 10.1 minus 0 final minus Very good. initial। Very good. 10.1 And what is the mean minus volume of 10.2, NaOH? What is the mean volume of NaOH? 10.2। 10.2. কেন? আমার ক্যালকুলেশন করে বলো। 10.2 দেখে বলবে না। ক্যালকুলেশন করে বলো। 10.1 স্যার 10.1 plus 10.2 plus 10.3 divided by 3। And what is the strength of NaOH? We have already calculated. What is the strength of NaOH? 0.104 Next we will have to calculate what? strength of HCl। Very good. So final minus initial. For first case it is 10.1. For second case it is 10.2. And for third case it is 10.3. এটা শিখে গেলে বাকি প্র্যাকটিক্যাল কোনো অসুবিধা হবে না। এই টেবিল নিজেরা করবে। So what is the mean volume of NaOH? 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. So it will be equal to 10.2. And strength of NaOH is already given. It is 0.104 normal. Next we will have to calculate the strength of HCl. দেখি আমরা ক্যালকুলেটটা করি। এবার দেখো V3S3 is equal to V4S2. V3S3 is equal to V4S2. V3 টা কি? What is the V3? V3 মানে আমরা কি বলো? V3 টা হচ্ছে HCl এর ভলিউম। HCl এর volume. S3 টা কি?
S3 is equal to strength of hydrochloric acid. What is Yes, sir. V4? V4 টা এর ক্ষেত্রে কি হবে? বলো V4 টা কি হবে? বুদ্ধি করে বল। NaOH এর মিন ভ্যালুটা ইন ভলিউম, মানে এটা কেন S2 হঠাৎ S2 টাই নিলাম কেন? S4 তো নিতে পারতাম। S2 নিলাম কেন? S2 তো স্যার অলরেডি আমরা Very বের good. করে ভেরি গুড। কেন আমরা S2 টা অলরেডি এখানে বার করেছি, তাই জন্য ওই স্ট্রেনটা দিয়ে তো কাজ করব, তাই জন্যই আচ্ছা। S2 লিখলাম। আমি কেন S4 লিখলাম না, এই কোশ্চেনটা কিন্তু ভাইবার করব, কেন আমরা S4 লিখলাম, S2 লিখলাম কেন? Means V4 is mean volume of sodium hydroxide soil, and why it is S2? Means we have already calculated the strain, it is S2, so the strength is same, so we have written it here S2. So S2 is equal to strength of sodium hydroxide. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার So V3 is volume of hydrochloric acid, S3 is strength of hydrochloric acid, V4 is equal to volume of sodium hydroxide, and S2 is equal to what? Strength of sodium hydroxide. Strength of sodium hydroxide is already calculated. So what is the volume of hydrochloric acid? নিজেরাই বলো। What is the volume of hydrochloric acid? How much volume is taken? 10 milliliter 10 milliliter. What is the strength of hydrochloric acid? We'll have to. we have to calculate And what is the mean volume of sodium hydroxide? Just see. What is the mean volume of sodium hydroxide? Before 10.2 ml 10.2. And what is the strength of sodium hydroxide? 0.104 normal 0.104 normal. So V3 is equal to volume of hydrochloric acid. We take the volume how much? 10 ml. S3 is equal to strength of hydrochloric acid. We'll have to calculate it. V4 is equal to volume of sodium hydroxide. It is the 10.2, and strength of hydrochloric acid is already calculated. It is 1.104 normal. Next, নিজেরাই বলো কি হবে? What is the value of S3? S3 is equal to what? S3 is equal to যোগ বিয়োগ কর। S3 is equal to কি? sir V4S2 divided by V3 V4S2 divided by V3. What is V4? V4 কত? 10.2 10.2. What is S2? 0.104 And what is V3? 10 What is V3? 10 10. And so what will be its value? 0.106 normal ক্যালকুলেশন নিয়ে আমার মাথা কামিয়ে লাভ নেই। মানে প্রসেসটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার ক্লিয়ার আচ্ছা, এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট কি করে পারবে, মানে কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা তুমি কি করে পারবে? এনটা কি? এন মানে নরমালিটি, এটা ইউনিট। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে তুমি অ্যামাউন্টটা সেটা কি করে পারবে? তোমরা সবাই জানো ইকুইভ্যালেন্ট ওয়েট, জানো তো? হ্যাঁ স্যার ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি? মলিকুলার ওয়েট বাই, বলো ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি? মলিকুলার ওয়েট বাই কনসেন্ট্রেশন ভ্যালেন্সি। হ্যাঁ ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি। আচ্ছা, ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত তোমরা সবাই জানো? আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড মনে হয় ওর মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আর ক্লোরিন হাইড্রোজেন আর ক্লোরিন। তাহলে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? হাইড্রোজেনটা তো তোমরা সবাই জানো, বিশ্ব শুধু সবাই জানে। হাইড্রোজেন কত? 1 1। আর ক্লোরিনটা কত এটাও জানা উচিত, 35.5 35.5। তো 35.5 plus 1, what will be the value? 36.5 36.5. So how much hydrochloric acid is present? 36.5 না, কত দিয়ে কোনটাকে মাল্টিপ্লাই করতে হবে? দেখো, ওই তো স্যার যেটা স্ট্রেনটাকে নরমাল স্ট্রেনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? ওর যেটা ওই মলিকুলার ওয়েট যেটা মলিকুলার ওয়েট, এটা একটা মারবো মলিকুলার ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট। ওই স্যার ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েটের মধ্যে অনেক ডিফারেন্স আছে। মলিকুলার ওয়েট মানে তোর ভ্যালেন্সি দিয়ে ভাগ করা না। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে, এটা কোনোদিন ভুলবি না, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি। মলিকুলার ওয়েট কে ভ্যালেন্সি দিয়ে ভাগ করার ফলে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট আসে। এটা কিন্তু কোনোদিন ভুল করো না, লিখে রাখো খাতায়। ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি। আর একদম মেকানিক্যাল হয়ে যা, এই কয়েকটা টার্ম আমি শিখিয়ে দিচ্ছি। equivalent weight is equal to molecular weight by valency,
লেখ, তারপর মেকানিক্যাল হয়ে যাবে। লিখেছিস? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার লিখে নিচ্ছি। নর্মালিটি থাকলে মানে এন থাকলে সেটা ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে গুণ হবে। এন মানে হচ্ছে নর্মালিটি, এন থাকলে সেটা ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে গুণ হবে। একদম সিম্পল মেকানিক্যাল বুঝে নিই। এন মানে নর্মালিটি, সেটা সর্বদা ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে গুণ হবে। কিন্তু যদি এম থাকতো তাহলে সেটা কি দিয়ে গুণ হতো? এম মানে মোলারিটি, তাহলে সেটা কি দিয়ে গুণ হতো? স্যার মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট। একদম এটা মাথায় রেখে দিন। ওকে স্যার। তাহলে তাহলে কি বললাম? আবার বলে দিচ্ছি, ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি। Equivalent weight is equal to molecular weight by valency. Now, if it is n means normality. If it is n means normality, then it should be multiplied by equivalent weight. And if it is m, m means molarity, it should be multiplied by molecular weight. Any problem? n মানে No, হচ্ছে sir. নর্মালিটি, সেটা সর্বদা কি দিয়ে গুণ হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে। আর এম মানে কি? মোলারিটি, সেটা সর্বদা গুণ হবে কি? মলিকুলার ওয়েট দিয়ে। এটা দিয়ে আমি কোশ্চেন করবো, কেন এর পরের দিন মোলারিটির কাজ আছে, ওই জন্য আমি বললাম। তাহলে এইটা নর্মালিটি, এটা কত দিয়ে গুণ হবে? ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 35.5। আর হাইড্রোজেনের কত? 1। তাহলে টোটাল কত হলো? 36.5। 36.5। তাহলে অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে বার করি? 0.106 কত দিয়ে গুণ করবি? 36.5 দিয়ে। আর এটার ইউনিট হচ্ছে গ্রাম পার লিটার। এই যে অ্যামাউন্টটা, তার ইউনিট হচ্ছে গ্রাম পার লিটার। এটা একদম মাথায় রেখে দেবো। ওকে স্যার। So the equivalent weight of chlorine is 35.5 and equivalent weight of hydrogen is 1. So what is the total equivalent weight? 35.5 plus 1 is 36.5. So what is the amount of hydrochloric acid? 0.106 should be multiplied by 36.5. It is the value. And its unit is gram per liter. বলো, কোনো প্রবলেম আছে কারোর? তাহলে এবার আমি ভিডিওতে যাবো। বলো। আমি 2:40 কোনোদিনই শেষ করতে পারবো না, এটা আমি তোকে পরিষ্কার করে দেবো, কারণ আমি ধরে পড়াই। 5-10 মিনিট এপাশ ওপাশ লাগবে। ঠিক আছে স্যার। বলো, কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই। এই তো, কারোর কোনো প্রবলেম নেই তো? তাহলে আমি একটা কিন্তু, হ্যাঁ বলো। না স্যার। স্যার এই লাস্টে অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার এটা কেন হ্যাঁ, বলবো? এটা আরেকবার বলবো। স্যার এই যে লাস্টে যারা এই এস 0.106 এটা কি বেরিয়েছে? S3। হ্যাঁ ওটা বুঝতে পেরেছি স্যার, এটা কেন বার করলেন লাস্টে? ওটা বার করতে হয়, সমস্ত জিনিসেরই অ্যামাউন্ট বার করতে হয়, এটা একদম রুল। এটা ছকে তো লাগবে না? না না, ছকে লিখতে হবে এমনি। আচ্ছা, লাস্টে সবার শেষে কিন্তু এই কনক্লুশনটা রাখবে, অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটা আছে। কনক্লুশন দিতে হবে, মানে সমস্ত এক্সপেরিমেন্টের কনক্লুশন লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে যে অ্যামাউন্ট অফ HCl কত আছে, এই এতটা আছে, ঠিক আছে? স্যার তাহলে আগে থেকে কিন্তু লিখতে হবে, মানে আগে যে ইয়েটা করলাম। না না না, শুধু এই অ্যামাউন্টটাই কনক্লুশনে লিখতে হবে, আর কিছু লিখতে হবে না, ওকে স্যার। ঠিক আছে? এবার কিছু কিছু কোশ্চেন আমি দিয়েছি, সে আমি স্লাইড পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি স্লাইডে, ঠিক আছে, একটু বাদেই গ্রুপে দিয়ে দিচ্ছি স্লাইড। ঠিক আছে, এবার আমি ভিডিওতে যাচ্ছি। প্র্যাকটিক্যালি কি আলাদা করে একটা খাতা করতে হবে এগুলো লেখার জন্য? হ্যাঁ, সেইগুলো আমি বলছি, সেইগুলো আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন ফালতু ওটার জন্য টাইম নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে ঠিক আছে। আমি স্টপ প্রেজেন্টিং করে তোমাদের ভিডিওতে যাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, ফুল স্ক্রিন হয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রেজেন্ট নাও, এই ক্রোম ট্যাব। দাঁড়াও 1 সেকেন্ড। দেখো, আমি ভিডিওগুলো চালাবো। প্রথম হচ্ছে অক্সালিক অ্যাসিড দিয়ে স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? অনেক টাইম লাগছে।
দেখো একটুখানি টাইম লাগবে, ভিডিও তো। স্যার হ্যাঁ বলো, ভিডিওটা অন করছি। স্যার আপনি কি কিছু প্রেজেন্ট করছেন স্ক্রিনে? না হ্যাঁ ভিডিও অন করেছি, ভিডিও বাবা। কিন্তু স্যার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না স্ক্রিনে। হ্যাঁ ঠিক স্যার দেখা এবার দেখা যাচ্ছে না, যাচ্ছে। তাই হ্যাঁ বলছি। স্যার এবার দেখা যাচ্ছে। একটু সরি স্যার। ভিডিওতে হ্যাঁ, একটু স্যার, টাইম দেখা নেবে, ঠিক আছে। এখন আরো এক সেকেন্ড ফুল স্ক্রিনটা করে দিই, তোমাদের সুবিধা। দেখো কি হলো? আচ্ছা এই যে ক্ল্যাম্প স্ট্যান্ডটা কেন নেওয়া হয়? ক্ল্যাম্প স্ট্যান্ডটা তোমাকে বুলেট ধরে রাখার জন্য নেওয়া হয়। এই যে ক্ল্যাম্প স্ট্যান্ডটা নেওয়া হয়েছে, এই যে ক্ল্যাম্প স্ট্যান্ডটা কিসের জন্য নেওয়া হয়? বুলেটটাকে ধরে রাখার জন্য। একটা ওয়াশ বোতল নিচ্ছ, ওয়াশ বোতল তো তোমরা জানো সমস্ত বুলেট টিপে ধুতে হবে, তার জন্য ওয়াশ বোতলটা নেওয়া হয়। ওয়াশ বোতল ইজ ইউজ টু ওয়াশ দ্য বুলেট এন্ড টিপে। নেক্সট কনিক্যাল ফ্লাস্ক, সবাই জানো কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হয়, তো আমি দেখিয়েছি। ফানেল, ফানেল ইজ ইউজ টু ফুল দ্য বুলেট। এই ফানেলটা কি কাজে লাগে? বুলেটটা ভর্তি করতে। দেখাবো, সেটাও দেখাবো। ফিল্টার পেপার, এটারও একটা রোল আছে। হোয়াট ইজ দ্য রোল অফ ফিল্টার পেপার? এই যে ফিল্টার পেপারটা নিচ্ছ, এই যে সাউন্ডটা অফ করে দিই। দাঁড়াও, এক সেকেন্ড। সাউন্ড শোনা যাচ্ছে? না স্যার। দাঁড়াও এক সেকেন্ড, এবার কি? এবার সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার সাউন্ড শোনা যাচ্ছে। দেখো 0.1 নরমাল অক্সালিক অ্যাসিড নিয়েছি, 10 ml পিপেট, আমি যেগুলো বললাম। Point 1 normal NaOH solution, এটা 0.1 নয় অ্যাপ্রক্সিমেট, এই যে NaOH। ml বুলেট, এই সেম কথা। প্লেস দ্য বুলেট ইন দ্য ক্ল্যাম্প স্ট্যান্ড, ক্ল্যাম্প স্ট্যান্ডে বুলেট রাখবে। এই যে বললাম যে ফিল্টার পেপারটা রাখতে হবে, এই যে স্ট্যান্ড তার নিচে রাখতে হবে। কেন? যাতে কালারটা সহজে বোঝা যায়। স্ট্যান্ডের নিচে রাখতে হবে যাতে কালারটা সহজে বোঝা যায়। আবার অ্যাড দিচ্ছে কেন? দাঁড়াও 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 দাঁড়াও। Let's suppose that you're writing a really important email to a দাঁড়াও, colleague. স্কিপ। এই যে এইটাকে বললাম না তলায় রাখতে হবে যাতে সহজে কালারটা বোঝা যায়। ইনাপটালের ইন্ডিকেটর, 10 ml of oxalic acid solution। oxalic acid প্রিপেয়ার করছে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, ঠিক আছে। দেখো 100 ml কনিক্যাল ফ্লাস্ক, আমি অডিওটা অফ করলাম তাহলে তোমাদের বোঝানোর জন্য। উই হ্যাভ প্রিপেয়ারেড আউট 10 ml oxalic acid in a 100 ml conical flask। দেন কি করব? নিজেরাই বলো, দেন কি করব? What we will have to do?
ইন্ডিকেটর দেবো স্যার। ফিনাপথালিন ইন্ডিকেটর দেখো, সেটাই দেওয়া হবে। এই দেখো অ্যাড ড্রপ ফিনাপথালিন ইন্ডিকেটর, এই দেখো এই যে ড্রপ ফেলছে। এবার টাইট্রেশন করতে হবে, you have to go on titration. তোমার নিচের দিকে, আচ্ছা দাঁড়া এখানে আমি স্টপ করছি। তোমার নিচে কি হলো, এক সেকেন্ড, আচ্ছা বুলেট রিডিংটা তোমার মুখে নিচের দিকে আসবে যাতে সহজে বোঝা যায়। দেখো নিচের দিকে নিয়ে এলাম বুলেট রিডিংটা। ভলিউমটা অফ করে দিন না। মিউজিক অফ করে দেবো, হ্যাঁ স্যার। দাঁড়াও একটুখানি, দাঁড়াও হয়ে যাবে। হ্যাঁ এই যে এইবার টাইট্রেশন করছি, দাঁড়াও এক সেকেন্ড, আমি এইখানটা আবার এ করি। দেখো এই যে 10 ml অক্সালিক অ্যাসিড আমরা কিসের মধ্যে নিলাম, 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, ঠিক আছে। এবার কনিক্যাল ফ্লাস্কটা কোথায় রাখলাম, বুলেটের নিচে। we'll have to place this conical flask at the bottom of the bullet. দেখো we have already placed it at the bottom of the bullet. Then what we'll have to do, we'll have to move this bullet reading. আচ্ছা আমি এইখান থেকে আসছি। এই যে আমরা বলছিলাম যে তোমাদের যে এই জায়গাটায় এই যে সরি এই যে হোয়াইট পেপার, এটার হঠাৎ রোল কি, এই যে সাদা কাগজ আমি যেটা বললাম, এই যে সাদা কাগজটা কি হচ্ছে, যে কালার চেঞ্জটা যে গোলাপি হবে সেটা যাতে সহজে বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা আরেকবার এখান থেকেই দেখাচ্ছি। we'll have to take the phenolphthalein indicator bottle. Next what we'll have to do, we'll have to prepare out 10 ml oxalic acid solution and transfer it in a 100 ml conical flask. Just see, we have prepared out 10 ml oxalic acid solution. Just see, it has been transferred to a 100 ml conical flask. Next, we will have to do what? We will have to add phenolphthalein indicator. Let's see, we are going to add the phenolphthalein indicator. Next, shake it, just shake it vigorously in order to mix it. Shake it vigorously in order to mix it. Then we'll have to place the conical flask at the bottom of the bullet. দেখো conical flask এর নিচের বুলেটের নিচের অংশে আমরা conical flaskটাকে রাখলাম। নেক্সট পরের কাজটা কি, বুলেট রিডিংটা নিচের দিকে আনা, বুলেট রিডিংটা নিচের দিকে আনা। we'll have to move the bullet reading towards ourselves, মানে আমাদের দিকে নিজেদের দিকে বুলেট রিডিংটা আনবো। we'll have to move the bullet reading towards ourselves. হ্যাঁ এইটা খুব ভালো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রুল। আমরা বুলেটটাকে স্টপ ককটাকে সর্বদা বাঁ হাত দিয়ে ধরবো। we'll have to hold the stop cock with our left hand in this fashion, and আমরা সর্বদা এই যে ঘড়ির, দেখো ঘড়ির কোন দিকে ঘোরাচ্ছি, দেখো এটা দেখো ঘড়ির এই দিকে, এই দিকটা কি বলে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি আমরা। we'll have to rotate it in the clockwise direction. Next, titrate with constant shaking. Just see, drop by drop we are adding NaOH. দেখো the local color has already turned pink, and if we shake it then the color will go. Drop by drop we will add NaOH solution. Just see, we are going to add
NaOH solution. And shake it vigorously. Just shaking it vigorously. A point will arise when the entire color will be pink. Just see. We are going on titration and we are shaking it vigorously. Just এক drop দাও, এক drop. দেখো pink হয়ে গেছে already. It has already turned pink. And the pink color will last for 30 seconds. এটা খুব গুরুত্বপূর্ণ। এই পিঙ্ক কালারটা মিনিমাম 30 সেকেন্ড থাকবে। এই যে পিঙ্ক কালারটা সেটা যেন 30 সেকেন্ড থাকবে। দেখো পিঙ্ক কালারটা অলরেডি 30 সেকেন্ড স্থায়ী হয়ে গেছে। ব্যাস, বলো আরেকটা ভিডিও দেখাচ্ছি। বলো ভিডিওটা কোনো অসুবিধা আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। ভিডিওটা অসুবিধা আছে কোনো? না না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা তাহলে HCl এর ভিডিও দেখাই, ওটাও ভালো। হ্যাঁ স্যার, দেখুন। ওটা করেই শেষ করে দেবো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভাষাতে সমস্ত বলা আছে। এই যে HCl এর ভিডিওটা দেখাবো, এটা খুব ভালো ভিডিও পেয়েছি। আচ্ছা, এক সেকেন্ড। Is it now? ভিডিওগুলো কেন লাস্টে দেখাই বলতো? এই যে তোদের যে এই যে জিনিসগুলো জানা হয়ে গেল, তারপরে ভিডিওটা দেখলে সুবিধা হবে। এইটা শেয়ার করলাম, ফুল স্ক্রিন করে দিই। একদম শুনবি কথাগুলো ভালো। Experiment 138. The titration of acid with sodium hydroxide. Titration is a classic method of quantitative analysis. The titration itself is conducted with a volumetric burette. The burette is a cylindrical tube with a volumetric scale, the scale width being 0.1 milliliters. The second decimal has to be estimated. As a rule, the raw sample cannot be analyzed directly, but has to be diluted prior to titration. An accurate volume of the original sample is taken with a volumetric pipette, brought into a volumetric flask, and diluted with water. All this sounds simple, but because of the need for accuracy, the equipment has to be prepared thoroughly before being used. To start with, the pipette has to be cleaned. Flushing with water is a logical step to start with, but adhering water will definitely disturb the concentration of the original sample. So, the adhering water has to be removed prior to filling with sample. Therefore, standard procedure reads 3 flushing treatments with demineralized water and 3 times with sample. Also, the volumetric flask has to be prepared by flushing. It's important to realize here that the volumetric flask will be used to add an accurate amount of solvent, so flushing should be conducted with demineralized water only. Now the pipette has to be filled with sample. We fill the pipette using a balloon to some centimeters above the mark. We dry the outside of the pipette with filter paper. Then, in order to get an accurate amount of sample,
we let the surplus flow back into the beaker at an angle of 45 degrees. We empty the pipette gently into the volumetric flask, again at an angle of 45 degrees, and wait for about 10 seconds after finishing. Finally, the sample in the volumetric flask has to be diluted by addition of demineralized water. We carefully add the final drops until the lowest point of the meniscus reaches the mark. Dry the inside of the top of the volumetric flask with filter paper. And next, swirl gently at least 10 times to homogenize the sample. Now the sample is ready for analysis. The burette has to be prepared. Just as was the case with the volumetric pipette, the burette has to be cleaned in such a way that adhering liquid does not disturb the concentration of the titrant, which is in our case a solution of sodium hydroxide with a concentration expressed in 3 significant figures. Again, the flushing procedure comprises 3 treatments with demineralized water. And 3 treatments with titrant. দেখ এখানে বুলেট কিভাবে ধুতে হবে সমস্ত কিছু দেখাচ্ছে, যেটা তোদের খুব ভুল হয়। দেখ বুলেটটাকে কিভাবে ধুতে হবে। The burette can now be filled with titrant. Allow a bit of titrant to escape in order to avoid air bubbles in the tap. We will then use a volumetric pipette to install an accurate amount of diluted sample. Here we will only show you the last flushing of the pipette with diluted sample. In total we flushed the pipette 3 times with demineralized water and 3 times with diluted sample. সেলটা নিচ্ছে দেখ। The sample is brought into an Erlenmeyer flask. If desired, more water can be added. Finally, we add a few drops of indicator solution, in this case phenolphthalein. Now we write down the initial volume of titrant and start titrating drop by drop. A mechanical stirrer can be used, or we have to swirl gently. We have to proceed until a drastic change of color is observed.
the change has to be stable for at least 10 seconds. Note down the final volume of titrant and repeat the titration 2 more times. The difference between the 3 values is not allowed to exceed 0.1 milliliters. If that's the case, more determinations are required. When titrating a strong acid like hydrochloric acid with sodium hydroxide solution, the reaction equation reads দেখ কিছু বুঝলি? হ্যালো, কিছু বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওইটা একই প্রসেস, মানে ওটা এখানে সবকিছু দেখতে পাবি, বুলেট ওয়াশ থেকে পিপেট ওয়াশ থেকে সবকিছু দেখিয়েছে এই ভিডিওটার মধ্যে। আমি কি ভিডিওগুলো পাঠিয়ে দেবো? বলছি ভিডিওগুলো পাঠিয়ে দেবো? হ্যাঁ স্যার, হ্যাঁ একটু পাঠিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে, এইবার তোদের রাফ কপি ফেয়ার কপির কথাটাই আসছি। 2 মিনিট, দুটো খাতা করতে হবে। আজকে প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। দুটো খাতা করতে হবে, রাফ কপি এবং একটা হচ্ছে ফেয়ার কপি। ঠিক আছে, রাফ কপির মধ্যে তোদের রেগুলার যে আমি যে পিপিটিটা পাঠাবো সেটার ওই রিডিং গুলো আর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টটা ওই দেখবি আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, মানে একটু বাদেই পাঠিয়ে দিচ্ছি। ওই অ্যাসাইনমেন্ট গুলো শুধু টেবিল ওইগুলো নোট করবি। ঠিক আছে, মানে টেবিল আর ক্যালকুলেশন। ঠিক আছে, আর ফেয়ার কপিতে পুরো ম্যানুয়ালটা লিখতে হবে উইথ টেবিল অ্যান্ড ক্যালকুলেশন, যেটা আজকে করালাম। মানে রাফ কপিতে শুধু কোনটা তুলবি, ওই যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেইটা তুলবি, মানে সেই যে ভ্যালু গুলো দেওয়া হবে সেগুলো। আর ফেয়ার কপির মধ্যে কি হবে, তোকে তুলতে হবে হচ্ছে সমস্ত কিছু ওই অ্যাসাইনমেন্টের টেবিল এবং অ্যাসাইনমেন্টের ক্যালকুলেশন। মানে সমস্ত কিছু ম্যানুয়ালে দেওয়া থাকবে, ম্যানুয়াল অলরেডি দিয়ে দিয়েছি, এবং ম্যানুয়ালের টেবিল এবং ম্যানুয়ালের ক্যালকুলেশন, এবং তোমাদের যে এতক্ষণ ধরে যে দেখালাম পুরো সব জিনিস লিখতে হবে। ফেয়ার কপি এবং রাফ কপি দুটো স্ক্যান করে পাঠাতে হবে। ঠিক আছে, সেসব আমি নোটিশ পাঠিয়ে দিচ্ছি। আর রাফ কপিটা কি হবে, রাফ কপি সেই ছোটবেলায় জানিস তো অঙ্কের খাতা ইউজ করতে, ছোট 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 সেই ধরনের অঙ্কের খাতাগুলো হবে। ঠিক আছে, ছোট 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 অঙ্কের খাতা ইউজ করছিস না, বড় নয়, ছোট সাইজের। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই ছোট সাইজের অঙ্কের খাতা হবে। আর হ্যাঁ, ফেয়ার ছোট কপি ছোট। তো, আর ফেয়ার কপি তো বাঁধানো খাতা, বাঁধানো যে ল্যাপটপ 11-12 ইউজ করছিস সেগুলো, মানে বাঁধা নয় কিন্তু বাঁধানো, মানে বাইন্ডেড কপি, বাইন্ডিং করা কথা স্যার। হ্যাঁ Yes, হ্যাঁ, sir. ঠিক আছে। ছোট খাতাতে অ্যাসাইনমেন্টটা লিখবো তাই তো? ছোট খাতায় অ্যাসাইনমেন্টটা লিখবি, এবং যে ফেয়ার কপিটা হবে মানে যেটা প্র্যাকটিক্যাল কপি, তার মধ্যে তুই অ্যাসাইনমেন্টের ভ্যালু গুলো তুলবি এবং সমস্ত কিছু তোর এই প্রথম থেকে আমি যা ম্যানুয়ালে দেবো সেটা লিখতে হবে। ঠিক আছে, ওকে স্যার। মানে স্যার পুরো প্র্যাকটিক্যালটা হচ্ছে ফেয়ার খাতায় লিখবো, যেটা পুরো প্র্যাকটিক্যালটা ফেয়ার খাতায় লিখবি, আর শুধু অ্যাসাইনমেন্টের যে টেবিল এবং ক্যালকুলেশন সেটা তুই রাফ কপিতে লিখবি। ঠিক আছে। ঠিক আছে, আর রাফ কপি হবে হচ্ছে তোর হচ্ছে একটা সাদা খাতা, আর ফেয়ার কপি কোনটা হবে, ফেয়ার কপি হচ্ছে এরকম বাঁধানো। ঠিক আছে, বলো এবার ল্যাবে কোনো প্রবলেম আছে? কত মোটা কিনতে হবে তাও? কি বলতে একটু মোটাই কেন, 180। 180 পেজের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভিডিও গুলো কি তোদের পাঠাতে হবে না শুধু পিপিটিটা পাঠাতে হবে? স্যার পাঠিয়ে দিলে ভালো হয়। ভিডিও গুলো তাই তো? আচ্ছা একটু পাঠিয়ে, আর রেকর্ডিং তো আছে শুনতেই পাবি। আচ্ছা লাস্টের ভিডিওটা কি বোঝা গেল? অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার পুরো ক্লিয়ার। বল, বোঝা না গেলে বল, কিন্তু ওটা কিভাবে পিপেট ওয়াশ করা হয়, বুলেট ওয়াশ করা হয় সবকিছু দেখিয়েছে, কিভাবে তোর অ্যাসিড নিবি পিপেটে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার। আরেকটা ভিডিও আছে আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও খারাপ নয়, 5 মিনিট 5 মিনিটসের ভিডিও। দেখ এটা যদি অসুবিধা থাকে এইটা আরো ভালো বুঝবে। আর 1 সেকেন্ড, আমি তোদের জন্য খেটেছি প্রচুর, মানে এই ভিডিও গুলো কালেক্ট করতে না মাথা খারাপ হয়ে গেছে।
এক সেকেন্ড, আমি সব এ লিখে রেখেছি। এক সেকেন্ড, এটা খুব, এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারবি, দাঁড়া। আচ্ছা, সাউন্ডটা অফ করে দিচ্ছি। প্রথমে দেখ, আমি তোদের সাউন্ড অফ করে বলেছি 10 ml HCl টা পিপেট করলো কনিক্যাল ফ্লাস্কে 100 ml, এটা 100 নয়, এটা 250 ml। 10 ml পিপেট করলো কনিক্যাল ফ্লাস্কে, ঠিক আছে? 10 ml HCl is pipeted out in a conical flask. দেখ পিপেট করছে। এবার এর মধ্যে কি যোগ করবে? উইল হ্যাভ টু অ্যাড ড্রপ বাই ড্রপ ফিনপ্থ্যালিন। দেখ ফিনপ্থ্যালিন যোগ করা হয়ে গেল। and shake it vigorously, and shake it vigorously. Then we'll have to fill the bullet with NaOH. দেখ, ওই যে সেই বলেছিলাম এইভাবে ফিল করতাম, এই যে তোদের কি বলে জানো, আমাদের যে ফানেলটা সেটা দিয়ে ফিল আপ করতে হবে। we'll have to fill the bullet with NaOH. Then we'll start the titration and shake it vigorously and until the final color will be pink. We'll have to shake it vigorously until the final color will be pink. দেখ সেক করে এই যাচ্ছে, এই দেখ solution turns pink until the final color will be pink, which will last for 30 seconds. We'll go on titration. We are adding NaOH drop by drop. We are adding NaOH drop by drop. Just see. Go on titration and shake the conical flask vigorously until the final color will be pink. Pink color is going to appear. আরো 1-2 drop দিতে হবে। 1-2 drops will be needed. Turn off the bullet as soon as the pink color does not disappear. The pink color will last for at least 30 seconds. That is the rule. The pink color টা তো 30 seconds স্থায়ী হবে। Like go on titration until the final color turns pink. Like shake it vigorously. Yeah, it is coming. Again going. Means final pink color. Yeah, this is the end point. The pink color does not disappear. This is the end point. The pink color remains stable for almost 30 seconds. And this is the end point of the titration. How much NaOH সেটা দেখে কি করবে? এখানে 23 ml মতো লাগবে। এটা যেহেতু 25 নিয়েছিল, তার কি দেখে কি করবে? বল, কোনো অসুবিধা আছে কিনা? হ্যালো, নো স্যার। না স্যার, অসুবিধা আরো অসুবিধা আছে? যা, ক্লাস কমপ্লিট। অ্যাটেন্ডেন্সটা গোপাল পাঠিয়ে দে। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছি। বোঝা গেছে তো প্র্যাকটিক্যালটা? ওকে স্যার। দেখ, স্যার যতটা সম্ভব হ্যাঁ, স্যার। করার চেষ্টা করেছি, ভিডিও কালেক্ট করে চেষ্টা করেছি, তবে ভিডিও দিয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল হবে না, তাও চেষ্টা করা। না স্যার। ঠিক আছে, ঠিক আছে, চল। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।